গল্প ফ্লেকাচো। কলমে সাদিয়া শওকত বাবলি। ষষ্ঠ পর্ব। রূপন্তীর কথা শেষ হতে না হতেই বিভান থমথমে কণ্ঠে বলল, পোকাটা কেমন ছিল? আমাদের মতো বড় নাকি একদম ছোট ক্ষুদ্র? জ্যাক কপাল কুঁচকালো। সন্দিহান সুরে বলল, পোকা আবার আমাদের মতো বড় কিভাবে হবে? এরা ক্ষুদ্র বলেই তো এদের নাম পোকা বা কীট। বলা তো যায় না। অন্ধকারে এরা বড় হলেও হতে পারে। বিভানের নির্লিপ্ততা কণ্ঠস্বর। দাঁতে দাঁত চাপল রূপন্তী। নিজে কামড় দিয়ে এখন তাকে লজ্জায় ফেলার জন্য নাট শুরু করেছে। বদমাইশ, নির্লজ্জ, অসভ্য লোক একটা। মেয়েটা কটমট করেই বলল, আসলেই ঠিক বলেছেন। এটা একটা দামড়া, অসভ্য, বদমাইশ, নির্লজ্জ পোকা ছিল। ইমাদ কপাল কুঁচকে বলল, পোকা আবার এমন কিভাবে হয়? বিভান ভাইয়ের কথা অনুযায়ী হয়। মানে এরা আলোতে ভালো থাকে। এরপর অন্ধকার ঘনিয়ে এলেই নিজের ভুল বদলে চরিত্র খুইয়ে বধ হয়ে ওঠে। বিভান দাঁতে দাঁত চাপল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। রূপন্তী ততটা পাত্তা দিল না তার এই দৃষ্টিকে। ভেঙচি কেটে অন্যদের পানে তাকিয়ে বলল, আপনারা আবার শুরু করুন। আবারও জমে উঠল আড্ডা। হই হুল্লোড়ে কখন রাত গড়িয়েছে টেরি পায়নি কেউ। আড্ডার এক পর্যায়ে দলা উঠে দাঁড়ালো হঠাৎ। হন্তদন্ত হয়ে বলল, রাত 10টার অধিক। আমাকে যেতে হবে এখনই, নয়তো হোস্টেল বন্ধ করে দিবে। জ্যাক এবং এলিনাও উঠে দাঁড়ালো। জ্যাক হাত ঘড়িটার পানে তাকিয়ে সময় দেখতে দেখতে বলল, সত্যিই তো 10টার বেশি বেজে গেছে। এতক্ষণ আড্ডা দিতে দিতে সময়ের দিকে খেয়ালই করিনি কেউ। জ্যাকের কথা শেষ হতে না হতেই দলা সম্মুখে পা বাড়ালো। ব্যস্ত হয়ে বলল, আমি যাই তাহলে এখন। জ্যাক এবং এলিনাও রওনা হলো তার পিছু পিছু। কিন্তু তাদের গতিপথে বাধ সাধল রূপন্তী। পিছন থেকে ডেকে বলল, আজ না হয় সবাই বাড়িতেই থেকে যান। অনেক রাত পর্যন্ত আমরা সবাই মিলে মজা করব। তারপর ঘুমাবো। রূপন্তীর এ প্রস্তাব পছন্দ হলো জ্যাকের। সে তৎক্ষণাৎ মেয়েটার কথায় সাথে সায় জানিয়ে বসে পড়ল পূর্বের স্থানে। ইমাদ তো আগে থেকে পরিকল্পনা করে এসেছিল আজ সে এই বাড়িতে থাকবে। তাই এতক্ষণ বসা থেকে ওঠেনি। এখন আবার রূপন্তীর কথা শুনে সে মতো প্রকাশের সুযোগ পেয়ে গেল। মেয়েটার কথার সাথে সায় জানিয়ে বলল, এটা একদম ঠিক বলেছ তুমি। আজ রাতটা আমরা সবাই না হয় এখানেই থেকে যাই। অনেক রাত অবধি হই হুল্লোড় করা যাবে। জ্যাক এবং ইমাদ তাদের মতামত দিয়ে দিলেও এলিনা এবং দোলা চুপ রইল কিঞ্চিত সময়। তাদের কেমন ইতস্তত বোধ লাগছে। দোলা জোরপূর্বক হাসল একটুখানি। বিভানের পানে আর চোখে তাকিয়ে বলল, কিন্তু বিভান ভাই। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল রূপন্তী। হেসে বলল, আরে উনাকে নিয়ে চিন্তা করিও না। এত বড় বাড়িতেই শুধুমাত্র আমরা দুজন দুই রুমে পড়ে থাকি। আর পুরো বাড়ি ভুতুরে বাড়ির ন্যায় শুনশান হয়ে থাকে সারা রাত। তোমরা থাকলে উনি আরো খুশি হবেন। থামল রূপন্তী। পরপর বিভানের পানে তাকিয়ে শুধালো, ঠিক বলেছি না বলুন? বিভান দাঁতে দাঁত পিষল। ক্রোধে ভিতরটা যেন ফেটে পড়ছে তার। ইচ্ছে তো হচ্ছে এখনই চিৎকার করে বলতে, তোরা একটাও আমার বাড়িতে থাকতে পারবি না। কথায় ভেবেছি আজ সারারাত বউয়ের একটু কাছাকাছি থাকবো। দুই চোখ জুড়িয়ে দেখব তাকে। নিজেদের ভিতরকার সম্পর্কের একটু উন্নতি ঘটাবো। তা না এসে ঝামেলা করছিস। এক্ষুনি সব কটা বের হ আমার বাড়ি থেকে। লাজ লজ্জা থাকলে আর কখনো এ মুখ হবি না। যা ভাগ। ইচ্ছে থাকলেও নিজের ব্যক্তিত্ববোধের জন্য এ কথাগুলো আর কণ্ঠে ধারণ করা হলো না বিভানের। তাছাড়া এই কথাগুলো বন্ধু হিসেবে সে জ্যাক এবং ইমাদকে বলতে পারে, কিন্তু দোলা আর এলিনাকে বলতে পারে না। একে তো মেয়ে দুটো তার বয়সে ছোট, তার উপর রূপন্তীর বান্ধবী। বিভান বেশ বুঝতে পারছে রূপন্তী তার হাত থেকে বাঁচার জন্য ইচ্ছে করে এদের আজ এ বাড়িতে রেখে দিতে চাইছে। সেও দেখবে রূপন্তী আজ তার হাত থেকে বাঁচে কিভাবে। বাড়ি ভর্তি লোক থাকুক, হাজারটা প্রতিবন্ধকতা থাক, তবুও সে নিজের প্রেয়সীর কাছে যাওয়ার সুযোগ ঠিক বের করে নিতে পারবে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল বিভান। থমথমে কণ্ঠে বলল, থেকে যাও তোমারা। দোলা এবং এলিনা আশ্বস্ত হলো। তাদের ভিতরের ইতস্তত বোধ কাটল একটু হলেও। ওষ্ঠে হাসি ফুটিয়ে আবার তারা বসে পড়ল নিজ নিজ স্থানে। রাত্রি দ্বিপ্রহর। চারদিকটা শুনশান নির্বতায় ছেয়ে গেছে। বাহিরের দিকে জন্মানবের সারা শব্দ নেই তেমন। রূপন্তীদের আড্ডা শেষ হলো মাত্র।
হই হুল্লোড় রেখে এবার তারা নেমে এলো নিচে। ঘুমে দলার চোখ বুজে আসছে যেন। এদিক ওদিক তাকিয়ে সে রূপন্তীকে জিজ্ঞেস করল, আমরা কোথায় ঘুমাবো? আমাদের রুম দেখিয়ে দে। ঘুম পেয়েছে ভীষণ। আর রুম দেখিয়ে দিতে হবে না। আমার সাথে আমার রুমেই ঘুমাবে তোমরা। বেশ স্বাভাবিকভাবে কথাটা বলে সম্মুখে পা বাড়ালো রূপন্তী। তৎক্ষণাৎ বুকে হাত গুজে তার পথ আগলে দাঁড়ালো বিভান। চোখে মুখে তার স্পষ্ট তীক্ষ্ণতা। মনে হচ্ছে যেন টুক করে এখনই ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিবে মেয়েটার। রূপন্তী বিভানের এই ক্রোধের মানে বুঝল। তবে পাত্তা দিল তেমন। বরং ভ্রু কুঁচকে শুধালো, একই পথ আগলে দাঁড়িয়েছেন কেন? ওদের ঘুম পেয়েছে, ঘুমাবে। রুমে যেতে দিন আমাদের। বিভান নাড়ল না। গম্ভীর কণ্ঠে বললেন, এত বড় বাড়িতে ওদের ঘুমানোর জন্য তোমার রুমে কেন যেতে হবে? ওদের জন্য অন্য রুম আছে, সেখানে ঘুমাক। না, ওরা আমার বান্ধবী, আমার সাথেই ঘুমাবে আজ। হতে পারে ওরা তোমার বান্ধবী, কিন্তু বাড়িটা আমার। ওরা যেহেতু আমার বাড়িতে থাকছে, সুতরাং ওরা আমার অতিথি। ওদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কপালে ভাঁজ ফেলল রূপন্তী। চোখ ছোট ছোট করে বলল, আমার বান্ধবীরা আমার সাথে ঘুমাবে, এখানে ভালো মন্দের কি আছে? অবশ্যই আছে। তোমার রুমে একটা খাট, তাও 2 জনের আন্দাজে তৈরি। সেই খাটে কষ্ট করে 3 জন কেন ঘুমাবে? এ বাড়ির আর কোনো রুম বা খাট না থাকতো তবে কথা ছিল, কিন্তু এতগুলো রুম খালি পড়ে থাকা সত্ত্বেও আমার অতিথিরা কষ্ট কেন করবে? রূপন্তী পড়ল মহা ফ্যাসাদে। এলিনা এবং দলাকে সে নিজের কাছে নিতে চাইছেই তো বিভানকে দূরে সরানোর জন্য। নয়তো দেখা যাবে ফাঁকা রুম পেয়ে রাতে তার কক্ষে ভূতের ন্যায় হানা দিয়েছে এ পুরুষ। না না, এলিনা এবং দোলাকে অন্য কক্ষে পাঠানো যাবে না। যে করেই হোক তাদের নিজ কক্ষে নিতে হবে। রূপন্তী ঢোক গিলল। কিছুটা শক্ত কণ্ঠে বলল, কষ্ট হবে না। আমরা 3 বান্ধবী আরও এক বিছানায় ভালোভাবে ঘুমাতে পারবো। সারারাত ধরে গল্প করব। অনেক আশা নিয়ে কথাটা বললেও তার আশায় এক বালতি পানি ঢেলে দিল দোলা এবং এলিনা। রূপন্তীর পরিকল্পনা ভেস্তে দিয়ে দলা বলল, গল্প টল্প কাল হবে। আমার এখন ঘুম পাচ্ছে ভীষণ। ঘুমাবো আমি। মেয়েটার কথা শেষ হতে না হতেই এলিনা বলল, আর আমরা বরং অন্য রুমেই ঘুমাই। শুধু শুধু 3 জন এক রুমে থেকে কষ্ট করতে হবে না, আর তোমাকেও বিভান ভাইয়ের সাথে এ নিয়ে ঝগড়া করতে হবে না। বিভান ওষ্ঠ প্রসারিত করল। রূপন্তী আর কিছু বলার পূর্বেই একটা কক্ষের পানে ইশারা করে দলা এবং এলিনাকে বলল, ওই রুমে গিয়ে ঘুমাও তোমরা। দোলা আর এলিনা চলে গেল সে কক্ষের পানে। এরপর ইমাদ এবং জ্যাককে তাদের কক্ষ দেখিয়ে দিলে তারাও চলে গেল। শুধু পড়ে রইল বিভান এবং রূপন্তী। বাঁকা হাসল বিভান। কাঁধ ঝাঁকিয়ে বলল, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সন্ধ্যা থেকে এই পর্যন্ত কম জ্বালাওনি আমাকে। ঢোক গিলল রূপন্তী। দৃষ্টি ঘুরিয়ে দেখল চারপাশটা। অতঃপর হুট করেই দৌড় লাগালো নিজ কক্ষের পানে। হকচকিয়ে উঠল বিভান। ব্যস্ত পায়ে সেও ছুট লাগালো মেয়েটার পিছু পিছু। তবে কক্ষ পর্যন্ত পৌঁছানোর পূর্বেই রূপন্তী দরজাটা আটকে দিয়েছে ঠাস করে। দাঁতে দাঁত চাপল বিভান। হাত উঁচিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলল, দরজা খোলো তাড়াতাড়ি। আমার কিন্তু মেজাজ গরম হচ্ছে। ভিতর থেকে রূপন্তী প্রায় সাথে সাথেই জবাব দিল, হোক গরম। আজ আর আমি দরজা খুলছি না। নিশ্চিত হয়ে বলছো তো কথাটা? শতভাগ। এরপরই বিভানের আওয়াজ করা থেমে গেল। আর দরজা ধাক্কালো না সে। একটু সময় অতিবাহিত হওয়ার পরও যখন কোনো শব্দ এলো না বাহির থেকে, তখন ভ্রু কুঁচকালো রূপন্তী। তবে কি বিভান চলে গেছে? দরজাটা একটু ফাঁকা করলো মেয়েটা। উকি মেরে দেখলো বাইরেটা। না, কাউকেই তো দেখা যাচ্ছে না। তবু আর একটু সাবধান হওয়ার জন্য রূপন্তী চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। ঠিক তখনই একটা পুরুষালী হাত এসে স্থান করে নিল তার কাঁধে। কানের কাছে মুখ নিয়ে বলল, কাকে খুঁজছো? চমকালো রূপন্তী। কলিজাটা কেঁপে উঠল তার। তৎক্ষণাৎ পিছন ফিরে তাকিয়েই দেখা পেল বিভানের। দরজা তো বন্ধ ছিল, তাহলে এই লোক কোথা থেকে এলো? রূপন্তীর হঠাৎ স্মরণে এলো বারান্দার দরজার কথা। বিভান তো রাতের আধারে প্রায়ই এই দরজা থেকে কক্ষের ভিতরে ঢুকে আসতো। আজও তাহলে সেভাবেই ঢুকেছে। সামনের দরজা বন্ধ করতে করতে বারান্দার দরজার কথা তো ভুলেই বসেছিল মেয়েটা। চোখ বড় বড় করল রূপন্তী। আঙ্গুল তুলে বলল, আপনি আপনি বারান্দার দরজা থেকে এসেছেন? হ্যাঁ।
এর মানে আমার সন্দেহই ঠিক ছিল। আপনি সেই লুচ্চা ভূত ছিলেন যে আমার কক্ষে এসে প্রতি রাতে চরিত্রহীনের ন্যায় উকি দিতেন। বিভান হাত বাড়িয়ে হুট করেই কোমর চেপে ধরল রূপন্তীর। ঠোঁট কামড়ে বলল, কথাটা অবশ্য ভুল বলনি। তুমি আসার পর আমি চরিত্রহীনই হয়েছি বটে। তাই তো চরিত্র ধরে রাখার জন্য বিয়ে করেছি তোমাকে। এখন তুমি দায়িত্ব নিয়ে আমার চরিত্র শুধরে দাও। থামল বিভান। মেয়েটার পানে ঝুঁকে গিয়ে ফের বলল, এখন ঝটপট দুটো চুমু খেয়ে আমার চরিত্র ঠিক করার প্রজেক্টের উদ্বোধন করো তবেই। থামল বিভান। মেয়েটার পানে ঝুঁকে গিয়ে ফের বলল, এখন ঝটপট দুটো চুমু খেয়ে আমার চরিত্র ঠিক করার প্রজেক্টের উদ্বোধন করো তবেই। রূপন্তী ভরকে গেল। এই লোকের তো দিন দিন উন্নতি ঘটছে। এ উন্নতি অবশ্যই কোনো ভালো কর্মে নয়। এ উন্নতি নির্লজ্জতার। সেই বদমেজাজি, গম্ভীর, প্রবল ব্যক্তিত্ববোধ সম্পন্ন, কথায় কথায় ছ্যাতো করে ওঠা লোকটা হঠাৎ এতটা নির্লজ্জ কিভাবে হলো? মেয়েটা চোখ বড় বড় করে বলল, আপনি তো এমন ছিলেন না বিভান ভাই। হঠাৎ এমন কেন হয়েছেন? বিভান রূপন্তীকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আলতোভাবে মেয়েটার গালে চুমু খেয়ে বলল, আমি আগেও এমনই ছিলাম। শুধুমাত্র বিয়ে ব্যতীত নিজের স্বরূপ প্রকাশ করতে পারিনি এতদিন। রূপন্তী ঢোক গিলল। এলোমেলো দৃষ্টি ফেলে বিভানকে সরিয়ে দিতে চাইল নিজের থেকে দূরে। দুই হাতে ছেলেটাকে ঠেলে দিয়ে বলল, দূরে সরুন। সব সময় এমন চিপকে থাকেন কেন? আমি তোমাকে বিয়ে করেছি তো চিপকে থাকার জন্য। কথাটা বলেই বিভান ঝুঁকল রূপন্তীর পানে। গলার দিকে মুখ নিয়ে ঠোঁট দুটো উচালো চুমু খাওয়ার উদ্দেশ্যে। হৃদস্পন্দন বাড়ল মেয়েটার। হাঁসফাঁস করে উঠল সাথে সাথে। দ্রুততার সাথে হাত বাড়িয়ে চেপে ধরল বিভানের ওষ্ঠদ্বার। ইতস্তত করে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বিভান সোজা হয়ে দাঁড়ালো। ভ্রু কুঁচকে শুধালো, কি কথা? আগে আমাকে ছাড়ুন, তারপর বলছি। বিভান ছেড়ে দিল রূপন্তীকে। ফের বলল, এবার বলো কি কথা? রূপন্তী সময় নিল একটু। আস্তে ধীরে বলল, আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেছেন নাকি অন্য কোনো কারণে করেছেন আমি ঠিক জানি না। তবে আমার তরফ থেকে যে আপনার প্রতি তীব্র কোনো অনুভূতি ছিল না তা আপনি বেশ ভালোভাবেই জানেন। আপনার তরফ থেকে হয়তো এটা ভালোবেসে বিয়ে ছিল, কিন্তু আমার তরফ থেকে এটা জোর জবরদস্তি করে, ভয় দেখিয়ে চাপে ফেলে বিয়ে। থামল রূপন্তী। তপ্ত নিঃশ্বাস ফেলে ফের বলল, এখন যদিও এসব কথা বলে লাভ নেই কোনো। কারণ বিয়েটা যখন একবার হয়ে গেছে তখন এ থেকে আর বের হওয়ার উপায় নেই। তবে সবকিছু মেনে নেওয়ার জন্য, আপনাকে অনুভব করার জন্য, আপনার প্রতি হৃদয়ে গাঢ় অনুভূতির ঠাঁই দেওয়ার জন্য হলেও আমার একটু সময়ের প্রয়োজন। তাছাড়া আমাদের বিয়ের ব্যাপারে এখনো জানে না কেউ। মা বাবা, দাদা দাদু জানতে পারলে কতটা কষ্ট পাবেন তা ভেবে আমি চিন্তিত থাকি সর্বদা। এই চিন্তা, ইতস্তত বোধ, ভয়, লজ্জা, সংকোচ, সংশয় সবটা কাটিয়ে উঠে নিজেকে ঠিক করতে অন্তত আমায় একটু সময় দিন। বিভান মনোযোগ দিয়ে শুনল সবটা। মেয়েটা ভুল কিছু বলেনি। সত্যিই জোর জবরদস্তি করে, ভয় দেখিয়ে রূপন্তীকে বিয়ে করেছে সে। মেয়েটাকে সবটা মেনে নিতে, তাকে অনুভব করতে, তার সাথে মানিয়ে নিতে একটু সময় দেওয়া প্রয়োজন। এমনি সাধারণ একটা মেয়েও বিয়ের পর হুট করেই মানিয়ে নিতে পারে না। সেখানে রূপন্তীর সাথে তার সম্পর্ক ভালো ছিল না। শত্রু শত্রু খেলা থেকে এক সময় বিয়ে করে বসল। বিভান আর রূপন্তীকে জোর করল না, তার কথার বিরুদ্ধেও কোনো টুটা শব্দ করল না। নিঃশব্দে গিয়ে শুয়ে পড়ল বিছানার এক পাশে। রূপন্তীকে ডেকে বলল, এসে শুয়ে পড়ো। মেয়েটা গিয়ে দাঁড়ালো বিছানার পাশে। ভ্রু কুঁচকে শুধালো, একি আপনি এখানে শুয়েছেন কেন? ঘুমাবো বলে। তো আপনার রুমে গিয়ে ঘুমান না। আমার বিছানায় শুয়েছেন কেন? বিয়ের পর স্বামী স্ত্রী আলাদা কক্ষে আলাদা বিছানায় ঘুমায় কখনো শুনেছ? তাহলে আমরা আলাদা ঘুমাবো কেন? বিয়ে হয়েছে আমাদের। এখন তুমি তো আর আমার রুমে যাবে না। যেতে বললেও ছ্যাতো করে উঠবে। তাই আর তোমার ছ্যাতো করা পর্যন্ত না গিয়ে নিজেই এ রুমে চলে এসেছি। বিভানের নির্লিপ্ততা কণ্ঠস্বর। অবাক হলো রূপন্তী। ফের চোখ বড় বড় করে বলল, আপনাকে না আমি বললাম আমার সময় প্রয়োজন? বিভান ভ্রু কুঁচকালো। কপালে ভাঁজ ফেলে বলল, তুমি সময় চেয়েছো, আমি সময় দিয়েছি। একসাথে ঘুমাতে পারবো না এটা তো বলিনি কোথাও।
একসাথেই যদি ঘুমান তবে সময়টা দিলেন কোথায়? বিভানের দৃষ্টি শীতল হলো। ঠান্ডা কণ্ঠে সে বলল, একসাথে ঘুমাবো বলেছি। বাচ্চা তৈরির প্রসেসিং শুরু করব একবারও বলিনি। রূপন্তী থতমত খেয়ে গেল। এই লোক তার সামান্য একটা কথাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। সেও বা কখন বলল যে বাচ্চা তৈরির প্রসেসিং শুরু করবে। মেয়েটা ইতস্তত করল। আমতা আমতা করে বলল, আমি কখন এসব বললাম? তুমি বলনি, কিন্তু তোমার কথা শুনে আমার মনে হয়েছে ভালো। এখন আপনি আপনার রুমে যান তো। আমি আপনার পাশে ঘুমাবো না। রূপন্তী কিছুটা শক্ত কণ্ঠেই বলল কথাগুলো। কপালে ভাঁজ ফেলল বিভান, উঠে বসল বিছানায়। কিঞ্চিত সময় নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই খপ করে ধরল তার একটা হাত। কিছু বুঝে ওঠার আগেই টেনে শুইয়ে দিল বিছানায়। অতঃপর নিজেও শুয়ে পড়ল তার পাশে। হকচকিয়ে উঠল রূপন্তী। ব্যস্ত হয়ে বলল, কি করছেন কি? ছাড়ুন আমাকে। বিভান ছাড়ল না। রূপন্তী নিজের শরীরের সমস্ত বল প্রয়োগে ঠেলে উঠে যেতে চাইল বিছানা থেকে। কিন্তু তার মতো মেয়ে কি আর একজন শক্তপোক্ত পুরুষের শক্তির সাথে পেরে ওঠে? কোথায় বিভানের শরীরে হাতির মতো শক্তি, আর কোথায় তার শরীরে পুঁটি মাছের শক্তি? রূপন্তী বিছানা থেকে ঠেলে উঠতে তো পারলই না, উল্টো বিভান শক্ত করে তাকে ঝাপটে ধরল নিজের সাথে। দাঁতে দাঁত পিষে বলল, একটু আগেই ভেবেছিলাম তুমি যতদিন না আমাকে মন থেকে মেনে নিবে ততদিনে আমিও তোমাকে আর স্পর্শ করব না। কিন্তু মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে আমার সেই ভাবনায় তুমিই জল ঢেলে দিলে। এখন তো তোমাকে সারাদিন স্পর্শ করব, প্রতি মুহূর্তে স্পর্শ করব। রূপন্তী নাক মুখ কুঁচকালো। মোড়ামড়ি শুরু করল নিজেকে বিভানের বাঁধন থেকে ছাড়ানোর জন্য। চিবিয়ে চিবিয়ে বলল, ছাড়ুন আমাকে। আমার দম আটকে আসছে। বিভান ছাড়ল না। চোখ বন্ধ করে মুখ গুজল মেয়েটার ঘাড়ে। অতঃপর ঠান্ডা কণ্ঠে বলল, দম আটকে গেলেও এভাবেই থাকতে হবে তোমাকে। সুতরাং নড়াচড়া না করে নিজেও ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। রূপন্তী তবুও হার মানল না। নিজেকে মুক্ত করার চেষ্টা করে গেল প্রবলভাবে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ সে। একটা সময় হতাশ হয়ে হাল ছেড়ে দিল মেয়েটা। চুপটি করে পড়ে রইল বিভানের বুকের সাথেই। সময় গতিশীল। সময়ের এই গতিশীল ধারায় কেটে গেছে কয়েকটা দিন। এই দিনগুলোতে বিভান এবং রূপন্তীর সম্পর্কের উন্নতি হয়নি তেমন। রূপন্তী সেদিন রাতে সময় চেয়েছিল, বিভানও তাকে সময় দিয়েছে। এমন নয় যে সময় দিয়েছে বলে বিভান মেয়েটার ধারে কাছে ঘেঁষে না। সে এখনো রূপন্তীর নিকটে যায়, তবে আগের মতো নয়। এখনো জ্বালায়, তবে আগের মতো হুটহাট ছুঁয়ে দেয় না। তবে এই কদিনে তাদের অর্থাৎ বিভান, রূপন্তী, ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি ঘটেছে বেশ। আগে বন্ধুত্ব থাকলেও তারা একে অন্যের সাথে নিজেদের মনের কথা তেমন শেয়ার করতে পারত না, কোনো কথা বলতে ইতস্তত বোধ করত, এখন আর তেমনটা দেখা যায় না। এখন একজন অন্যজনের সাথে বেশ সাবলীলভাবেই কথা বলতে পারে, অকপটে নিজেদের কথাগুলো শেয়ার করতে পারে একে অন্যের সাথে। এই বন্ধুদের মধ্যেই আজ ইমাদের জন্মদিন। দলা, বিভান, রূপন্তী, জ্যাক এবং এলিনা মিলে ছেলেটাকে একটা সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করেছে। প্রথমে তারা ভেবেছিল বিভানের বাড়িতেই একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করবে, কিন্তু তাতে বাদ সাধল দলা। সে নতুন কিছু করতে চাইছে। এমন একটা সারপ্রাইজ পরিকল্পনা করেছে যা ইমাদ সারাজীবন মনে রাখবে। রূপন্তীরাও আর তাকে বারণ করেনি এ পরিকল্পনায়। দোলা যদিও এখনো ইমাদের প্রতি তার অনুভূতির কথা প্রকাশ করেনি কারো সম্মুখে, কিন্তু ছেলেটার প্রতি তার অধিক যত্ন, তাকে চিন্তা এবং অস্থিরতায় সবাই বুঝে নিয়েছে মেয়েটার মনের কথা। শুধু বুঝতে পারেনি ইমাদ, বুঝবেও বা কিভাবে? সে তো সর্বদা রূপন্তীকে নিয়ে ব্যস্ত। যদি কখনো মাথা থেকে রূপন্তীকে ছেড়ে একটু সময় নিয়ে সে তাকিয়ে দেখত দলার পানে, তাহলে হয়তো বুঝত মেয়েটার মনের কথা। বিকালের সময় আকাশের উজ্জ্বল সূর্যটা তার তেজ হারিয়েছে, ঢলে পড়তে শুরু করেছে একদিকে। বিভান, রূপন্তী, জ্যাক, দলা এবং এলিনা এই ক্ষণেই পৌঁছালো সমুদ্রের তীরে সেদিনের সেই স্থানে। আজও এখানে ইমাদের জন্মদিন পালনের পরিকল্পনা করেছে সবাই মিলে। সমুদ্র তীরে পৌঁছেই বিভান কল করল ইমাদের নাম্বারে। কয়েক সেকেন্ডের মাথায় ইমাদ রিসিভ করল কলটা। বিভানের কিছু বলার আগেই সে বলল, কিরে, কোথায় তোরা? কতবার কল করলাম তোদের।
কেউ ধরলি না। তোর বাড়িতেও গেলাম, সেখানেও পেলাম না। বিভান সময় নিল একটু। অতঃপর বলল, আমরা সবাই মিলে একটু সমুদ্র তীরে ঘুরতে এসেছিলাম, কিন্তু এখানে এসে হঠাৎ গলা অসুস্থ হয়ে পড়েছে ভীষণ। আশেপাশে কোনো হাসপাতাল বা ফার্মেসিও নেই যে ওকে নিয়ে যাব। আমি কিছু ঔষধের নাম বলছি, তুই দয়া করে সেই ঔষধগুলো নিয়ে তাড়াতাড়ি এখানে চলে আয়। কথাগুলো বলেই পরপর কল কাটল বিভান। ইমাদের খারাপ লাগলো কিছুটা। সবাই তাকে ছাড়াই ঘুরতে চলে গেল। একবার কেউ তাকে বলল না অবধি। তবে হৃদয়ের এই খারাপ লাগা আপাতত হৃদয়েই চাপা দিল সে। এখন দোলার জন্য ঔষধ নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। ওরা হয়তো কেউ তাকে বন্ধু মনে করেনি, তাই সাথে করে নিয়ে যায়নি, কিন্তু ও তো সবাইকে বন্ধু মনে করেছে। বন্ধু হয়ে বন্ধুর অসুস্থতায় হাত গুটিয়ে বসে থাকা মোটেই শোভা পায় না। ইমাদ দ্রুত বিভানের বলা ঔষধগুলো কিনল। অতঃপর নিজেদের বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সমুদ্র তীরের উদ্দেশ্যে। সন্ধ্যার সময় সূর্যটা ডুবে গিয়ে চারদিকে অন্ধকার ঘনিয়ে আসতে শুরু করেছে একটু একটু করে। ইমাদ কেবলই ঔষধ নিয়ে পৌঁছালো সমুদ্র তীরে। গাড়ি থেকে নেমেই হন্তদন্ত হয়ে ছুটে গেল বিভানদের নিকটে। হাঁপাতে হাঁপাতে বলল, দোলা কোথায়? কি অবস্থা ওর এখন? ইমাদের হাঁপানোর মধ্যেই তার পানে এগিয়ে এলো দোলা, এলিনা এবং রূপন্তী। দোলার হাতে কেক, এলিনার হাতে একটা প্লাস্টিকের ছুরি, আর রূপন্তী মৃদু শব্দে হাতে তালি দিচ্ছে। তিনজনের ওষ্ঠেই মন মাতানো হাসি। হাসি মুখে তারা বলল, শুভ জন্মদিন। ইমাদ চমকালো। এরা তাহলে এই পরিকল্পনা করেছিল তার জন্মদিন নিয়ে। তাই তাকে ছাড়াই সমুদ্র তীরে চলে এসেছে। আর সে কি নাকি ভেবেছিল। আবেগে আখি দয়ে ভরে উঠল ইমাদের। প্রফুল্লতায় ভরে উঠল হৃদয়। সে একে একে তাকালো সব বন্ধুদের পানে। ধরা গলায় বলল, ধন্যবাদ সবাইকে। গলায় বলল, ধন্যবাদ সবাইকে। সৌজন্য সূচক হাসল সবাই। রূপন্তী বলল, ধন্যবাদ পরে দিবেন ইমাদ ভাই। আগে কেকটা কাটুন। দোলা নিজের হাতে আপনার জন্য কেক বানিয়েছে আজ। এলিনা আবার পাশ থেকে বলল, হোস্টেলে তো ওভেন নেই। অন্যান্য বেশ কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি চালনার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে। দোলা তাই আজ সকাল সকালই গিয়ে হানা দিয়েছিল বিভান ভাইয়ের বাড়িতে। সেখানে সারাদিন কাটিয়ে এই কেকটা বানিয়েছে সে। দোলা লাজুক হাসল। নিচু স্বরে বলল, রূপন্তীও সাহায্য করেছে আমাকে। রূপন্তী রূপন্তী আজ সারাদিন বসে ইমাদের জন্য কেক বানিয়েছে। ছেলেটার হৃদয় উৎফুল্ল হলো। দলাও যে তার জন্য কেক বানিয়েছে সে কথা যেন তার কর্ণেই পৌঁছালো না। অথচ রূপন্তী একটু সাহায্য করেছে তা তার হৃদয়ে কড়া নেড়েছে। দোলা নামক মেয়েটার যে ইমাদের প্রতি এত যত্ন, এত নজর, এত অস্থিরতা, সবটাই ছেলেটা বন্ধুত্বের খাতিরে করছে বলেই ধরে নিয়েছে। আর রূপন্তীর একটু সৌজন্য সূচক হাসিও ভালোবাসার রূপে হৃদয়ে গেঁথে নিয়েছে। আসলে এই পৃথিবীর নিয়মই না বড় অদ্ভুত। আমরা যাকে ভালোবাসি সে আমাদের ভালোবাসে না। আর যাকে তারা ভালোবাসে তারা আবার তাদের ভালোবাসে না। ঘুরে ফিরে আমরা সবাই ভালোবাসার কাঙাল, ভালোবেসে কাঁদি। আমাদের ভালোবাসা পুরো পৃথিবী বুঝে নিলেও কেন যেন ভালোবাসার মানুষটা বুঝতে পারে না। সে ভালোবাসে না আমাদের। ওই যে প্রিন্সেস ডায়ানার একটা বহুল জনপ্রিয় উক্তি রয়েছে না, আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবাসেছিল। সকলের কথোপকথনের মধ্যে এবার জ্যাকো তারা দিল। ইমাদের কাঁধে হাত রেখে বলল, তাড়াতাড়ি কেকটা কেটে ফেল। আমাদের আরও পরিকল্পনা আছে। তারপর আবার বাড়িতে ফিরতে হবে। ইমাদ দেরি করল না। এগিয়ে গিয়ে দাঁড়ালো কেকটার সম্মুখে। এলিনার হাত থেকে প্লাস্টিকের তৈরি ছুরিটা নিয়ে সে কাটল কেকটা। সাথে সাথে বিভান ব্যতীত সকলেই হাত তালি দিয়ে উঠল। ইমাদ হাসি মুখেই এক টুকরো কেক হাতে তুলে নিল। সর্বপ্রথম সে কেক টুকরো খাইয়ে দেওয়ার উদ্দেশ্যে ধরল রূপন্তীর মুখের সম্মুখে। হাসি উবে গেল দলার ওষ্ঠের। দুমড়ে মুচড়ে উঠল তার ছোট হৃদয়খানা। এত কষ্ট করে হাত পুড়িয়ে কেকটা বানালো সে। কেকটা কাটাও হলো তার হাতের উপরে রেখে, অথচ ইমাদের হাতের প্রথম টুকরো কেক উঠল রূপন্তীর মুখের সম্মুখে। দোলার হৃদয়টা বিষণ্ণতায় পরিপূর্ণ হয়ে উঠল। আখি দয়ে ভরে উঠল অশ্রুকোণায়। তবে কেউ দেখার পূর্বেই লোক চক্ষুর আড়ালে নিজের চোখের অশ্রু মুছে নিল সে। তার চোখে অশ্রু দেখলে সবাই হয়তো তাকে নিয়ে ব্যস্ত হবে। ফলস্বরূপ ইমাদের জন্মদিন উদযাপনে ভাটা পড়বে।
দোলা কোনোভাবেই চায় না তার জন্য ইমাদের জন্মদিন উদযাপনে কোনো বাধা আসুক। হৃদয়ের ব্যথা হৃদয়েই লুকিয়ে ফেলল মেয়েটা। ওষ্ঠে ফুটিয়ে তুলল হাসির রেখা। রূপন্তীও ভরকে গেল ইমাদের এমন কাণ্ডে। এখানে আরো অনেকে রয়েছে। বিভান এবং জ্যাক তো তার ছোটবেলার বন্ধু। তাদের না খাইয়ে সর্বপ্রথমই রূপন্তীর মুখের সম্মুখে কেক ধরাটা নিশ্চয়ই মেয়েটার জন্য বিব্রতকর। তবে বলতেও পারছে না কিছু। আজ ইমাদের জন্মদিন। আজকের দিনে ছেলেটাকে ফিরিয়ে দেওয়া বা কিছু বলা নিশ্চয়ই মানানসই নয়। রূপন্তি আর চোখে তাকালো বিভানের পানে। ছেলেটার চোখে মুখে স্পষ্ট ক্রোধ। দাঁত কিরমির করে তাকিয়ে আছে তার পানেই। মেয়েটা ঢোক গিলল। সে কোন জ্বালায় পড়ল। একদিকে একজনকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর অন্যদিকে একজন রোষপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। দুজনের কাউকেই অগ্রাহ্য করা যাচ্ছে না। রূপন্তীর ভাবনার মধ্যেই ইমাদ মুখ খুলল। তাকে তাড়া দিয়ে বলল, কি হলো, কেকটা মুখে নাও। জোরপূর্বক হাসল রূপন্তি। বিভানের ক্রোধকে উপেক্ষা করেই সে কেক খেলিমাদের হাত থেকে। ব্যাস হয়ে গেল। বিভানকে আর পায় কে। ক্রোধে জ্বলে উঠল ছেলেটা। চোখ মুখ শক্ত হয়ে উঠল মুহূর্তেই। এদিকে ইমাদও হাসি মুখে বাকিদের খাইয়ে দিতে শুরু করল কেক। খাইয়ে দিচ্ছে বললে ভুল হবে। একে অপরকে কেক ছোড়াছুড়িতে মত্ত হয়েছে সকলে। বিভান এই সুযোগটাই কাজে লাগলো। সকলের অগোচরে রূপন্তীর হাত টেনে সে নিয়ে গেল একটু দূরে অন্ধকারের পানে। যদিও এখানে ততটা অন্ধকার নেই। ইমাদের জন্মদিন উদযাপনের জন্য করা লাইটিং এর কিছুটা আলো এখানে এসেও পৌঁছাচ্ছে। রূপন্তি সকলের মধ্যে দাঁড়িয়ে কোনো কথা না বললেও এখানে এসে বলল, সমস্যা কি আপনার? এখানে এভাবে নিয়ে এলেন কেন? তুমি ইমাদের হাত থেকে কেক কেন খেলে? বিভানের রুক্ষ কণ্ঠস্বর। তবে বিরক্ত হল রূপন্তি। বিভান তো অবুঝ নয়, সব বোঝে সে। আজ ইমাদের জন্মদিন ছিল। সেই উপলক্ষে সবাইকেই কেক খাইয়ে দিয়েছে, তাকেও দিয়েছে। হ্যাঁ, সে মানছে সবার প্রথমে তাকে খাইয়ে দিয়েছে, কিন্তু এখানে তার তো কোনো দোষ নেই। আর তার বলারও ছিল না কোনো। বললেও তা দৃষ্টিকটু হয়ে দাঁড়াতো। রূপন্তি কিছুটা বিরক্তি নিয়েই বলল, সে খাইয়ে দিয়েছে তাই খেয়েছি। ও খাইয়ে দিলেই তোমাকে খেতে হবে। তোমাকে বলেছি না ওর থেকে দূরে দূরে থাকতে। রূপন্তীর মেজাজ বিগড়ালো এবার। সবটা জেনে বুঝে চোটপাট দেখাচ্ছে এই লোক। এমন ব্যবহার করছে যেন সে ইচ্ছে করে ইমাদের হাত থেকে সবার আগে কেক খেয়েছে। ভালোবাসা যেখানে আছে হিংসা সেখানে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সে হিংসার উপরে নিজের কাবু রাখছে হবে। সব জেনে বুঝে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে নিজের সঙ্গীকে দোষারোপ করা নিশ্চয়ই যুক্তিসঙ্গত নয়। রূপন্তি কিছুটা ক্রোধের বশেই বলল, আমি আপনার সব কথা শুনতে বাধ্য নই। শক্ত কণ্ঠে কথাটা বলেই চলে যেতে উদ্যত হল রূপন্তি। তৎক্ষণাৎ তার হাত টেনে ধরল বিভান। শক্ত হাতে মেয়েটাকে চেপে ধরল পাশেই একটা গাছের সাথে। দাঁতে দাঁত চেপে বলল, বিয়ে করা বউ তুই আমার। আমার কথা শুনতে বাধ্য নোস তো কার কথা শুনতে বাধ্য? রূপন্তি দমালো না একটুও। শক্ত কণ্ঠে জবাব দিল, যেখানে এই বিয়েই আমি মানি না সেখানে আপনার কথা শুনবো, এটা আষাঢ়ের গল্প ব্যতীত আর কিছুই নয়। বিভান তেতে গেল আরো। ক্রোধে দিশেহারা হয়ে চেপে ধরল রূপন্তীর গলা। হিসহিসিয়ে বলল, তুই মানিস বা না মানিস আমি তোর স্বামী, এটাই চির সত্যি। কথাটা বলতে বলতেই বিভানের চোখ পড়ল রূপন্তীর গলার পানে। আবছা আলয় মেয়েটার দেহের এই অংশটা যেন আরো মোহনীয় হয়ে ধরা দিয়েছে এই মুহূর্তে। হাত নরম হলো বিভানের, চক্ষু শীতল হলো স্বল্প সময়ের ব্যবধানে। হৃদয়ে নিষিদ্ধ চাওয়ারা কেমন মাথাচাড়া দিয়ে উঠছে। ইচ্ছে করছে এক্ষুনি হামলে পড়তে। মাথা থেকে ক্রোধ ছেড়ে ফেলে ওষ্ঠ প্রসারিত করল বিভান। রূপন্তীর গলায় আলতোভাবে স্লাইড করতে করতে বলল, আই লাইক ইউ নেক বেইব। থামল বিভান। নে সা তো কণ্ঠে ফের বলল, সুতরাং একটা চুমু তো দেওয়াই উচিত এই মুহূর্তে। রূপন্তি ভরকে গেল। চোখগুলো বড় বড় হয়ে গেল তার। এই লোকের মতিগতি ভালো ঠেকেছে না মোটেই। তাছাড়া লোকটা নির্লজ্জ ভীষণ। পরে দেখা যাবে সত্যি সত্যিই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নির্লজ্জতাগিরি শুরু করেছে। আশেপাশে বন্ধু বান্ধব সবাই আছে। তারা এই অবস্থায় একবার রূপন্তীকে দেখে নিলে লজ্জায় আর মুখ লুকানোর জায়গা থাকবে না। মেয়েটা হাঁসফাঁস করে উঠল। আমতা আমতা করে বলল, আশেপাশে সবাই আছে, ছাড়ুন আমাকে। থাকুক সবাই।
ওদের কাউকে ভয় পাই নাকি আমি? বিভান ঝুঁকে গেল মেয়েটার গলার দিকে। নিজেকে ছাড়ানোর জন্য মোড়ামুড়ি শুরু করলো। বিভান তবুও ছাড়ল না। শেষে রূপন্তী আর উপায় না পেয়ে তার পায়ে পড়া হালকা উঁচু জুতা দ্বারা পাড়া বসালো ছেলেটার পায়ে। হকচকিয়ে উঠল বিভান। অজান্তেই হাত আলগা হলো তার। রূপন্তী এই সুযোগটাই নিল। বিভানের হাত আলগা হতেই সে দৌড়ে গেল ইমাদের পানে। দাঁতে দাঁত চাপল বিভান। মেয়েটা এইভাবে তাকে গোল খাইয়ে পালিয়ে গেল। একবার হাতের কাছে পাক তখন সেও এর মজা বুঝিয়ে দিবে হাড়ে হাড়ে। বিভানও এবার কটমট করতে করতে এসে দাঁড়ালো ইমাদের কাছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে। মেয়েটা ততটা পাত্তা দিল না। উল্টো ভেঙচি কেটে নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে বলল, নির্লজ্জ অসভ্য পুরুষ। বিভান এবং রূপন্তীর এই একসাথে উধাও হওয়া, পরপর ফিরে আসা, আবার একে অন্যের সাথে ইশারায় কথা বলা আর কেউ খেয়াল না করলেও ইমাদ করেছে। বুকের ভিতরটা জ্বলে যাচ্ছে তার। হিংসা যাচ্ছে ভীষণ। রূপন্তীর সাথে বিভানের কি সম্পর্ক রয়েছে যে তারা এভাবে ইশারায় কথা বলছে? না না, ইমাদের ধারণা তো ভুলও হতে পারে। হতে পারে তারা এমনি কোনো বিষয় নিয়ে কথা বলছে। ইমাদ নিজের মনকে শান্ত করল। তবে এই সমুদ্র তীরে দাঁড়িয়ে হঠাৎ তার মনে হলো আজ এইক্ষণেই রূপন্তীকে তার মনের কথা বলে দেওয়া উচিত। আজ ইমাদের জন্মদিন, সাথে সমুদ্রের তীর, মাথার উপরে উজ্জ্বল এক চন্দ্রের আনাগোনা। ভালোবাসার কথা বলার জন্য আজকের থেকে ভালো এবং সুন্দর মুহূর্ত মনে হয় আর আসবে না। ইমাদের ভাবনার মধ্যেই দলা সকলকে ডেকে বলল, চলো এখন বারবিকিউ করি সবাই মিলে। সবাই উৎফুল্ল ভঙ্গিতে পা বাড়ালো দলার পিছু পিছু। তখনই রূপন্তীকে পিছু ডাকলো ইমাদ। কিছুটা ইতস্তত করে বলল, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে রূপন্তী। থমকে দাঁড়ালো সকলেই, পিছু ফিরে তাকালো ইমাদের পানে। রূপন্তী ওষ্ঠে হাসি ধরে রেখেই বলল, জি বলুন। ইমাদ চোখ ঘুরিয়ে একবার তাকালো সকলের পানে। অতঃপর হুট করেই হাঁটু গেড়ে বসে পড়ল রূপন্তীর সম্মুখে সমুদ্র তীরের বালুর উপরে। মিহি কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি রূপন্তী। মিহি কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি রূপন্তী। চমকালো উপস্থিত সবাই। ইমাদের যে রূপন্তীর প্রতি একটা দুর্বলতা ছিল তা সবাইই তার ব্যবহারে মোটামুটি বুঝতে পেরেছিল আগেই। কিন্তু তাই বলে যে আজকের এমন একটা দিনে সে মেয়েটাকে প্রেম নিবেদন করে বসবে তা বুঝতে পারেনি কেউই। জ্যাক এবং এলিনা আর চোখে তাকালো দলার পানে। ইমাদ না বুঝলেও তারা তো বুঝেছে মেয়েটা ইমাদকে ভালোবাসে। দোলার মুখশ্রী জুড়ে বিষাদের ছায়া। কোনো মেয়ের সম্মুখে দাঁড়িয়েই তার ভালোবাসার মানুষ অন্য কাউকে প্রেম নিবেদন করছে, এ নিশ্চয়ই সুখকর কোনো দৃশ্য নয়। মেয়েটার হৃদয়ে যেন ব্যথার তাণ্ডব উঠল। কষ্ট হচ্ছে ভীষণ। দমা আটকে আসতে চাইছে। চোখ জুড়ে দলার আবির্ভাব ঘটল অশ্রুকণার। তবে ক্রোধে উন্মত্ত হল বিভান। এতদিন রূপন্তীর সাথে সারাক্ষণ চিপকে থাকার চেষ্টা করেছে ইমাদ। শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে ছাড় তা দিয়েছে সে। কিন্তু আজ একদম প্রেম নিবেদন করে বসল। তারই বউকে তার সম্মুখেই প্রেম নিবেদন করছে, এত বড় সাহসের। বিভান রেগেমেগে গেল, তেরে যেতে নিল ছেলেটার পানে। কিন্তু রূপন্তী হাত টেনে আটকে দিল তাকে। বিষয়টা যখন তার সাথে ঘটেছে তখন উত্তরটাও তারই দেওয়া উচিত। বিভান উত্তর দিতে গিয়ে দেখা যাবে মারামারি লাগিয়ে দিয়েছে। এমনি লোকটার নাকের ডগায় ক্রোধ নাচানাচি করে সর্বদা। তারপর দেখা যাবে মারামারি করে এই বিষয়টা নিয়ে দুইজনের সম্পর্ক নষ্ট। রূপন্তী চায় না তার কারণে ইমাদ এবং বিভানের সম্পর্ক নষ্ট হোক। সেই ছোটবেলা থেকে দুজন দুজনের বন্ধু, তার উপরে আবার ভাই। তাছাড়া রূপন্তীর বিয়ে হয়েছে বিভানের সাথে। যেভাবেই বিয়েটা হোক না কেন, সে বিয়েটা মানুক বা না মানুক বিভান তার স্বামী। রূপন্তী অবশ্য সময় নিয়ে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে নিজেকে সবকিছুর সাথে মানানোর, বিভানকে অনুভব করার, সম্পর্কটা মেনে নেওয়ার। হ্যাঁ, এটা ঠিক যে সে মাঝে মাঝে বিভানের উপর জেদ দেখায়, চড়াও হয়, তাই বলে এই নয় যে সে অন্য পুরুষের হাত ধরবে, তার সাথে মেলামেশা করবে, তাকে ঝুলিয়ে রাখবে কিংবা আশকারা দিবে। মেয়েটার যতটুকু রাগ অভিমান, ভালোবাসা সে তার স্বামীর সম্মুখে দেখায়, অন্য কারো সম্মুখে নয়। এতদিন সব বুঝেও ইমাদকে সে সরাসরি কিছু বলেনি, কারণ ইমাদ সরাসরিভাবে তাকে কিছু বলেনি। একজন মানুষ সরাসরিভাবে যদি না বলে, আমি তোমাকে ভালোবাসি, তাহলে তার সম্মুখে গিয়ে, আমি আপনাকে ভালোবাসি না,
আপনি আমার থেকে দূরে থাকুন। বলা কিংবা কোনো খারাপ ব্যবহার নিশ্চয়ই মানানসই নয়। কিন্তু আজ যখন ইমাদ সরাসরি তাকে প্রেম নিবেদন করল তখন শক্ত কণ্ঠে এর উত্তরটা তারই দেওয়া উচিত। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। কণ্ঠটা স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়েই বলল, আমি আগে থেকেই আপনার মনের কথা আন্দাজ করতে পেরেছিলাম ইমাদ ভাই। কিন্তু আপনি এতদিন সরাসরিভাবে কিছু না বলায় আমিও বলতে পারছিলাম না। যাই হোক, ভালোই করেছেন আজ সবটা এভাবে বলে। থামল রূপন্তী। ফের বলল, আমি আপনাকে ভালোবাসি না ইমাদ ভাই। একজন বন্ধু কিংবা ভাই ব্যতীত আমি আপনাকে কখনো অন্য কিছু মনে করিনি। ইমাদের হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠল। মনে হলো যেন তার কর্ণে কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। যাকে এতদিন ধরে ছেলেটা ভালোবেসে এলো আজ সে বলছে ভালোবাসে না। ইমাদের হৃদয়ে চিনচিনে ব্যথার আবির্ভাব ঘটল। অসাড় হয়ে এলো শরীরটা। আহত স্বরে প্রশ্ন করল, কেন ভালোবাসো না আমায়? এই কেন এর কোনো উত্তর হয় না ইমাদ ভাই। ভালোবাসা একটা হৃদয় ঘটিত বিষয় যার উপরে কারো কোনো হাত থাকে না। হৃদয় না চাইলে আমরা কাউকে হুট করে ভালোবাসতে পারি না, আবার ঘৃণাও করতে পারি না। ঠিক তেমন আপনার প্রতি আমার হৃদয়ে কখনো কোনো ভালোবাসা তৈরি হয়নি। ইমাদ মানতে পারল না রূপন্তীর কথা। অস্থির হয়ে উঠল সে। কিছুটা ব্যাকুল স্বরে বলল, মিথ্যা বলছো তুমি। তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার আচার আচরণ থেকে বুঝেছি তুমি আমাকে ভালোবাসো। আমি ঠিক জানি না আপনি আমার কোন আচার আচরণ থেকে বুঝে নিয়েছেন যে আমি আপনাকে ভালোবাসি। তবে আমার মনে হয় না আমি আপনার সাথে এমন কোনো আচরণ করেছি যা থেকে আপনার প্রতি আমার ভালোবাসাকে ইঙ্গিত করবে। আমি আপনার সাথেও যেমন ব্যবহার করেছি জ্যাক ভাই, দলা, এলিনার সাথেও ঠিক তেমন ব্যবহারই করেছি। কই জ্যাক ভাইয়ের তো কখনো মনে হয়নি আমি তাকে ভালোবাসি। আপনি সম্ভবত আমাকে নিয়ে একটু বেশিই ভেবে ফেলেছিলেন। আমার সৌজন্যবোধ এবং কৃতজ্ঞতাবোধকে আপনি ভালোবাসা রূপে ধরে নিয়েছেন। তাই আজ সবার সামনেই বেশ পরিষ্কারভাবে আপনাকে বলে দিতে চাই আমি আপনাকে ভালোবাসি না। তাছাড়া, এইটুকু বলে থামল রূপন্তী। কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল ইমাদের। ধীর কণ্ঠে প্রশ্ন করল, তাছাড়া কি? একটু সময় নিল মেয়েটা। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, তাছাড়া আমি বিবাহিত। আমার জলজ্যান্ত একটা স্বামী আছে। চমকালো সকলে। রূপন্তীর আকস্মিক কথাটা যেন বিস্ফোরণ ঘটালো দলা, জ্যাক এবং এলিনার মধ্যে। রূপন্তী বিবাহিত। কে তার স্বামী? আর এতদিন মেয়েটার সাথে থেকেও তারা কেউ ধরতে পারল না এ বিবাহিত। তবে খুশি হল বিভান। প্রফুল্লতায় ভরে গেল তার হৃদয়। যাক, তার বউ অবশেষে তার পরিচয়টা সবার সম্মুখে এনেছে। তাদের বিয়ের কথাটা জানিয়েছে সবাইকে। কিন্তু ইমাদ বিশ্বাস করতে পারল না রূপন্তীর কথা। মনে হলো মেয়েটা মিথ্যা বলছে। ইমাদ জোরে জোরে নিঃশ্বাস নিল কয়েকটা। ফের কিছুটা অস্থির কণ্ঠেই বলল, তুমি মিথ্যা বলছো তাই না? হোস্টেলে সিটের জন্য তোমার কাগজপত্র জমা দেওয়ার সময় আমি সেখানে স্পষ্ট দেখেছি অবিবাহিত লেখা। তাহলে এখন কিভাবে বিবাহিত তুমি? রূপন্তী কপাল কুঁচকালো। ঠান্ডা কণ্ঠে বলল, আপনাকে মিথ্যা বলে আমার লাভ কি ইমাদ ভাই? না আমি আপনাকে ভালোবাসি আর না বন্ধু ব্যতীত অন্য কিছু মনে করি, তাই এ বিষয়ে অন্তত আমি আপনাকে মিথ্যা বলে ঝুলিয়ে রাখব না। তার আমার বিয়ে মাত্র কয়েকদিন আগেই হয়েছে হোস্টেল থেকে ফেরার পর। ইমাদের হৃদয়ে সন্দেহ জন্মালো। বিভানের পানে একবার তাকিয়ে ব্যস্ত হয়ে প্রশ্ন করল, তোমার স্বামীকে? কাকে বিয়ে করেছ তুমি? রূপন্তী উত্তর দিবে তার আগেই পাশ থেকে উত্তর দিল বিভান। গম্ভীর কণ্ঠে বলল, তুই একটু আগে যার দিকে তাকিয়েছিস তার সাথেই ওর বিয়ে হয়েছে, অর্থাৎ আমিই ওর স্বামী। আরেকটা বিস্ফোরণ। এতক্ষণ তো যাও একটা পর্যায়ে ছিল, কিন্তু এখন তো সব অবাকের পর্যায়ও ছাড়িয়ে যাচ্ছে। বিভান বিয়ে করেছে তাও রূপন্তীকে। দুজন না শত্রু ছিল। সারাদিন ঝগড়া করত। আর বিয়েও বা কখন করলো এ দুজন? তারা কিছু টের কেন পেল না? জ্যাক নিঃশব্দে এসে দাঁড়ালো বিভানের গা ঘেঁষে। কণ্ঠ খাদে নামিয়ে ইংরেজি বাক্যে বলল, এত বড় অঘটনটা ঘটালি কখন তুই? আমাদের জানালিও না একবার। বিভান আর চোখে তাকালো জ্যাকের পানে। ওষ্ঠ ফাঁকা করল কিছু বলার জন্য। তখনই ভেসে এলো ইমাদের চিৎকারের ধ্বনি। ছেলেটা এগিয়ে এলো রূপন্তীর পানে। মেয়েটার দুই বাহু চেপে বেশ চেঁচিয়ে বলল, এটা হতে পারে না।
তুমি আমাকে মিথ্যা বলছো, নয়তো বিভান তোমাকে জোর করে বিয়ে করেছে। আমার থেকে তোমাকে কেড়ে নেওয়ার জন্য ও তোমাকে জোর করে বিয়ে করেছে, তাই না? ক্রোধে রিরি করে উঠল বিভানের শরীরটা। এতক্ষণ তো ইমাদ তার সম্মুখে দাঁড়িয়েই তার প্রেয়সীকে প্রেম নিবেদন করছিল। এখন আবার ছুঁয়েও দিল। দিন দিন এর সাহস বেড়ে যাচ্ছে। এতদিন বন্ধু বলে কিছু বলেনি, কিন্তু এখন আর মেনে নিতে পারল না বিভান। চোয়াল শক্ত হয়ে উঠল তার। চোখে মুখে ফুটে উঠল ক্রোধের ছাপ। শক্ত হাতে সে রূপন্তীর কাঁধ থেকে ইমাদের হাতটা সরিয়ে দিল। দাঁতে দাঁত চেপে বলল, ও কি বলেছে শুনিসনি? ও তোকে ভালোবাসে না। তার উপর ও বিবাহিত, আমার স্ত্রী। এরপরও এত কথা বলছিস তুই কোন মুখ দিয়ে? ইমাদ তৎক্ষণাৎ কলার চেপে ধরল বিভানের। দিশেহারা হয়ে বলল, তুই ইচ্ছে করে ওকে আমার থেকে কেড়ে নিয়েছিস। আমি জানি তুই জানতি আমি ওকে ভালোবাসি, তাই তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিস। বিভান ভাবলেশহীন ভাবে জবাব দিল, অনেকটা তাই। রূপন্তী অবাক হল। চোখ বড় বড় করে সে তাকালো বিভানের পানে। এই তবে তাদের বিয়ের কারণ ছিল। ইমাদের জন্যই বিভান এত তাড়াহুড়ো করে, জোরপূর্বক চাপে ফেলে বিয়ে করেছিল। ইমাদ আরও শক্তভাবে আঁকড়ে ধরল বিভানের কলার। কিছুটা ধরা গলায় বলল, কেন এমন করলি তুই? কেন আমার থেকে কেড়ে নিলি রূপন্তীকে? তুই যেমন ওকে ভালোবাসিস তেমনি আমিও ভালোবাসি। এবং আমি আমার প্রিয় জিনিস নিয়ে কখনো আপোষ করতে পছন্দ করি না। তাই আগেভাগেই বিয়েটা সেরে ফেলেছি। বিভান ঠান্ডা কণ্ঠে কথাটা বলে হাত দিল কলারে। ইমাদের হাত দুটো নিজের কলার থেকে শক্ত হাতে সরিয়ে দিয়ে হাত ধরল রূপন্তীর। টেনে মেয়েটাকে নিয়ে যেতে যেতে বলল, চলো এখান থেকে। তৎক্ষণাৎ পিছন থেকে রূপন্তীর হাত টেনে ধরল ইমাদও। ধরা গলায় বলল, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না রূপন্তী। রূপন্তী এবং বিভান থমকে দাঁড়ালো। বিভান কিছু বলার পূর্বেই রূপন্তী নিজের হাত থেকে ইমাদের হাতটা সরিয়ে দিল। শক্ত কণ্ঠে বলল, আমি বিবাহিত জেনেও আপনার এমন আচরণ মোটেই কাম্য নয় ইমাদ ভাই। পরপর মেয়েটা এক পলক তাকালো দলার পানে। কিছুটা নরম কণ্ঠে বলল, আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না। কিন্তু খুঁজে দেখুন, আপনার আশেপাশে এমন মানুষের উপস্থিতি রয়েছে যে আপনাকে আপনার থেকেও অধিক ভালোবাসে। তাদের অনুভব করতে শিখুন। দেখবেন সত্যিকারে ভালোবাসা পেয়ে গেছেন, বিনা বাধায়। জীবনটা রঙিন হয়ে উঠেছে স্বল্প সময়। রূপন্তী চলে গেল বিভানের সাথে। সমুদ্র সৈকতে ওই বালুর উপরেই নিস্তেজ হয়ে বসে পড়ল ইমাদ। দুই চোখ ভর্তি তার অশ্রু। সে যেন এখনো মানতে পারছে না রূপন্তী তাকে ভালোবাসে না, সে বিভানকে বিয়ে করেছে। ইমাদের মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। এই ঘুম ভেঙে গেলেই তার স্বপ্ন ভেঙে যাবে। সে আবার ফিরে পাবে মেয়েটাকে। ইমাদের ভাবনার মধ্যেই গাড়ি স্টার্টের আওয়াজ ভেসে এলো। ওই বুঝি রূপন্তী চলে যাচ্ছে। ছটফটিয়ে উঠল ছেলেটার হৃদয়। বসা থেকে উঠে দাঁড়ালো সে। দৌড় শুরু করলো বিভানের গাড়ির দিকে। দোলাও দৌড় শুরু করলো ইমাদের পিছু পিছু। ডেকে বলল, ইমাদ ভাই কোথায় যাচ্ছেন? শুনুন আমার কথা। কে শোনে কার কথা? ইমাদ উন্মাদের ন্যায় ছুটে এলো বিভানের গাড়ির নিকটে। কিন্তু ততক্ষণে বিভান গাড়ি স্টার্ট করে রূপন্তীকে সাথে নিয়ে সাই সাই করে ছুটে চলছে বাড়িপথে। ইমাদ দৌড় শুরু করলো সেই গাড়ির পিছনে। চেঁচিয়ে বলল, শুধু একবার বলে যাও রূপন্তী, তুমি আমাকে ভালোবাসো, শুধু আমাকে ভালোবাসো। ইমাদ দৌড় শুরু করলো সেই গাড়ির পিছনে। চেঁচিয়ে বলল, শুধু একবার বলে যাও রূপন্তী, তুমি আমাকে ভালোবাসো, শুধু আমাকে ভালোবাসো। কিছুটা সময়ের ব্যবধানে দৌড় থামালো ইমাদ। হাঁটু মুড়ে বসে পড়ল রাস্তার মধ্য বরাবর। রূপন্তীদের গাড়িটা ইতোমধ্যে অনেকটা দূরে চলে গেছে। এখন আর দৌড়ে ধরাও সম্ভব না। ইমাদের চোখ জোড়া ভরে উঠল। হৃদয়ে কড়া নাড়ল এই গাড়িটা যেভাবে তার থেকে, তার সম্মুখ থেকে একটু একটু করে দূরে চলে গিয়েছে, রূপন্তীও ঠিক এভাবে এই গাড়ির নাই তার থেকে এতদিন ধরে একটু একটু করে দূরত্ব বাড়িয়েছে। শুধু সেই বুঝতে পারেনি। বকার ন্যায় দিনের পর দিন ভালোবেসে গেছে। দোলাও ইতোমধ্যে ইমাদের পিছনে ছুটতে ছুটতে এসে দাঁড়ালো ওই স্থানে। হাত রাখল বেচারার কাঁধে। মৃদু স্বরে ডাকল, ইমাদ ভাই। ইমাদ যেন শুনতে পেল না দোলার ডাক, অনুভব করতে পারল না তার উপস্থিতি।
তার মন যে এখন অন্য কোথাও পড়ে রয়েছে, চরম বিষণ্ণতায় নিজের স্বকীয়তা খুইয়ে বসেছে কিঞ্চিৎ সময়ের জন্য। দোলা এবারে ইমাদের বাহু ধরে হালকা ঝাঁকালো। ফের ডেকে উঠল, ইমাদ ভাই। ইমাদের হুঁশ ফিরল। মলিন দৃষ্টিতে সে তাকালো দলার পানে। অস্ফুট স্বরে বলল, উঠুন রাস্তা থেকে। যে কোনো সময় গাড়ি চলে আসতে পারে। ইমাদ উঠল না। ম্লান স্বরে বলল, রূপন্তী চলে গেছে। দীর্ঘশ্বাস ফেলল দলা। বল প্রয়োগে টেনে দাঁড় করালো ছেলেটাকে। সান্ত্বনা দিতে বলল, কথায় আর যাবে? বাড়িতেই গেছে নিশ্চয়ই। আমরা এখান থেকে ফিরেই ওদের বাড়িতে যাব। ওদের বাড়িতে গিয়ে কি হবে? ওর আর বিভানের বিয়েটা কি মিথ্যা হয়ে যাবে? ও কি ভালোবাসবে আমায়? এমন কিছুই হবে না আর। ও আর আমায় ভালোবাসবে না। আমি এই জীবনে কখনো ওকে পাবো না। থামল ইমাদ। পরপর কিছুটা ধরা গলায় বলল, রূপন্তী কেন ভালোবাসলো না আমায়? দোলার হৃদয় জ্বলছে। নিজের ভালোবাসার পুরুষের কণ্ঠ থেকে অন্য নারীর জন্য এত বিষাদ, এত ভালোবাসা, এত হাহাকার সহ্য হচ্ছে না তার কিছুতেই। আবার ইমাদের জন্য খারাপও লাগছে। ছেলেটা ভালোবেসে কতটা ভেঙে পড়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা। ধীর কণ্ঠে বলল, রূপন্তী তখন বলল না ভালোবাসা হৃদয়ে সংগঠিত ব্যাপার। এখানে কারোর হাত থাকে না। হয়তো ওর হৃদয়ের সৃষ্টিকর্তা আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করেননি কখনো। ও আপনাকে কখনো অন্য নজরে দেখতে পারেনি। আর সবচেয়ে বড় কথাও আপনার ভাগ্যে ছিল না। সৃষ্টিকর্তা কেন রূপন্তীকে আমার ভাগ্যে লিখলেন না? দলা ইমাদের ধরা গলা। দোলার আর সহ্য করতে কষ্ট হলো। তবুও নিজেকে সামলে সে বলল, তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে একটা কথা কি, সৃষ্টিকর্তা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আপনি এভাবে ভেঙে পড়বেন না। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার জন্য ভালো কিছু রেখেছেন। ইমাদ হাসল। তাচ্ছিল্য করে বলল, ভালো কিছু? রূপন্তীর থেকেও ভালো কিছু? হয়তো, আবার হয়তো বা না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ছেলেটার। আর সে দাঁড়ালো না ওই স্থানে। পিছন ঘুরে পা বাড়ালো নিজের গাড়ির পানে। দোলার ধৈর্যের বাঁধ ভাঙল। নিজের প্রিয় পুরুষের কণ্ঠে এতক্ষণ অন্য নারীর কথা শুনে, অন্য নারীকে ভালোবাসার কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না সে। নিজের মনের কথা আর চেপে রাখতে পারল না। এক প্রকার চেঁচিয়েই বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি। ইমাদ থমকে দাঁড়ালো। দোলা তাকে ভালোবাসে? অবাক হলো ছেলেটা। পিছন ফিরে তাকালো মেয়েটার পানে। বিস্মিত স্বরে প্রশ্ন করল, তুমি আমাকে ভালোবাসো? দোলার চোখে অশ্রু, অথচ কণ্ঠে দৃঢ়তা নিয়ে জবাব দিল, হ্যাঁ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ইমাদ ফের চমকাতে গিয়েও চমকালো না। একে একে স্মরণে এলো সর্বদা মেয়েটা তার পাশে পাশে থাকতো, তার জন্য অস্থির হতো, তার একটু বেশিই যত্ন নিত। অথচ সে কতটা বোকা ছিল। সে ভেবেছিল এসবই দোলা বন্ধুত্বের খাতিরে করেছে। যেমনটা তার ক্ষেত্রে রূপন্তী ভেবেছে। তার ভালোবেসে সাহায্য, যত্ন, পাশে থাকাকে মেয়েটা ধরে নিয়েছিল বন্ধুত্বের খাতিরে করা। এটাকেই বোধহয় প্রাকৃতির প্রতিশোধ বলেছে। সে ঠিক যেমনটা দলার সাথে করেছে, রূপন্তীও তার সাথে ঠিক তেমনটাই করেছে। ইমাদের দৃষ্টি শীতল হলো। ঠান্ডা স্বরে সে বলল, আমি জানি না তুমি আমাকে কবে থেকে ভালোবাসো কিংবা কেন ভালোবাসো। কিন্তু এতক্ষণ যা যা ঘটেছে সবটা তোমার চোখের সম্মুখেই ঘটেছে। তুমি সবটা দেখেছ এবং বুঝেছ। তুমি এটুকু নিশ্চয়ই ভালোভাবেই বুঝেছ আমি রূপন্তীকে ভালোবাসি। আমি এরপর আর সরাসরিভাবে তোমাকে কোনো উত্তর দিতে চাইছি না। কারণ ভালোবাসার মানুষের কণ্ঠ থেকে না বোধক উত্তরটা কতটা কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক আমি তা বুঝি। আমি তোমাকে আমার মতোই সেই যন্ত্রণায় সামিল করতে চাইছি না। ইমাদ আবার পিছু ঘুরল। পা বাড়ালো গাড়ির পানে। তখনই দোলা পিছন থেকে বলল, কিন্তু রূপন্তী তো আপনাকে ভালোবাসে না। ইমাদ দাঁড়িয়ে পড়ল আবারও। পিছন ঘুরে বলল, সে আমাকে ভালোবাসে না বলেই কি আমার ভালোবাসা কমে যাবে? তবে কেমন ভালোবাসলাম আমি? থামল ইমাদ। একটু সময় নিয়ে ফের বলল, ভালোবাসা মানেই কি তাকে পাওয়া, তাকে নিজের করে নেওয়া। এমন নয় যে আমি ভালোবেসেছি বলেই তাকেও আমায় ভালোবাসতেই হবে। ভালোবাসা কখনো জোর করে হয় না। ভালোবাসা মানে দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত বিধ্বস্ত জোরপূর্বক কোনো অনুভূতি নয়। ভালোবাসা হলো এক সুখকর অনুভূতির নাম।
তার হৃদয়ে হয়তো আমার জন্য ভালোবাসা নামক কোনো সুখকর অনুভূতি জন্মায়নি, তাই সে আমায় ভালোবাসে না। কিন্তু তাই বলে যে এক নিমেষে আমার হৃদয় থেকে তার জন্য সকল ভালোবাসা মুছে যাবে এমন নয়। সে সারা জীবন আমার হৃদয় কোণে থেকে যাবে। হয়তো কখনো ভালোবাসায়, কখনো আফসোসে অথবা সম্মানে। ইমাদ চলে গেল। দোলার হৃদয়টা ভেঙে এলো সাথে সাথে। সে জানতো এমন কিছুই হবে। তবুও এত কেন কষ্ট হচ্ছে তার। নিঃশ্বাস যেন আটকে আসতে চাইছে এই মুহূর্তে। চারিদিকটা কেমন দুর্বিষহ হয়ে উঠেছে। জ্যাক এবং এলিনা এসে দুপাশ থেকে ধরল তাকে। সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল মেয়েটাকে। জ্যাক, এলিনা এখানে অনেক আগেই এসেছিল এই স্থানে। তবে ইমাদ এবং দোলাকে কথা বলতে দেখে তাদের মধ্যে আর বাধা হতে চায়নি বলে দাঁড়িয়েছিল এক কোণে। কিন্তু শেষের দিকে যখন মেয়েটাকে ভেঙে পড়তে দেখল তখন এগিয়ে এলো তার পানে। বিভান রুন্তিকে নিয়ে সোজা বাড়িতে গেল না। মাঝপথেই কোনো এক মাঠের মধ্যে গাড়িটা থামালো সে। নিজে গাড়ি থেকে নেমে রূপন্তীকেও বলল, গাড়ি থেকে নেমে দাঁড়াও। রূপন্তী গাড়ি থেকে নেমে দাঁড়ালো। চোখ ঘুরিয়ে তাকালো চারদিকে। আশেপাশে কোনো ঘরবাড়ি বা তাদের ব্যতীত কোনো জন্মানবের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। মেয়েটা এই স্থানটা চিনে না। আর এই রাতের আধারে চারদিকটা বোঝাও যাচ্ছে না তেমন। বিভান রূপন্তীকে নিয়ে আর একটু এগিয়ে গেল। গাছপালার আড়ালে দেখা মিলল ছোট একটা নদীর। চাঁদের আলোয় নদীটা এবং তার আশপাশের পরিবেশ মোহিত এক রূপ ধারণ করেছে এই মুহূর্তে। বিভান বসল সে নদীর ধারে ঘাসের উপর। রূপন্তীর হাত টেনে তাকেও ইশারা করল বসার জন্য। মেয়েটা বসল ঘাসের উপরে। সাথে সাথেই বিভান মাথা এলিয়ে দিল তার কাঁধে। চমকে উঠল মেয়েটা। তড়িৎ গতিতে তাকালো পাশ ফিরে। তবে বিভানকে তার কাঁধ থেকে সরে যেতে বলল না। কিঞ্চিত সময় নিয়ে চুপ রইল দুজনেই। অতঃপর মুখ খুলল বিভান। মৃদু স্বরে বলল, আশপাশটা আধার বেশ, তাই না? চাঁদের আলো আছে। সে আছে বটে। তবে সে নিজের ক্ষুদ্র আলো ছড়িয়ে যেন প্রকৃতিতে বিরাজমান অন্ধকারকেই চিনিয়ে দিচ্ছে। বুঝিয়ে দিচ্ছে এই তীব্র আধারের সম্মুখে তার ওই ক্ষুদ্র আলো নচ্ছি। সে নিজের ক্ষুদ্র আলো দ্বারা প্রকৃতিকে পুরোপুরি আলোকিত করতে ব্যর্থ। তার স্বকীয়তা ফিরিয়ে দিতে ব্যর্থ। থামল বিভান। ফের বলল, বাবা মায়ের মৃত্যুর পর আমিও ঠিক এমনই এক আধারে ছেয়ে গিয়েছিলাম। জীবনে থাকা ক্ষুদ্র আলো আমাকে পুরোপুরি আলোর দিকে ঠেলে নিতে পারছিল না। অথচ আমি প্রতিনিয়ত একটু আলোর আশায়, একটু শান্তির আশায় দিক দিশা হারিয়ে আলো খুঁজতে ব্যস্ত হয়েছিলাম। শেষ পর্যন্ত একটু আলোর আশায় আমি পাড়ি জমালাম স্পেনে। তবুও সে আলো খুঁজে পেলাম না। দিনের পর দিন অতিবাহিত হলো। আমি উন্মাদের ন্যায় হয়ে উঠেছিলাম একটু শান্তির জন্য। কিন্তু আমার শান্তি মিলল না। শেষে বেছে নিলাম একাকিত্বকে, সঙ্গী করলাম ওই আধারকেই। তারপর তুমি এলে আমার জীবনে। প্রথম দিকে আমি তোমাকেও সহ্য করতে পারতাম না। তোমাকে দেখলেও আমার গা জ্বলে উঠত। কিন্তু ধীরে ধীরে কি হলো জানি না আমি। আমি হৃদয়ে তোমার জন্য অদ্ভুত এক অনুভূতি অনুভব করতে শুরু করলাম। আমি বারবার চাইলাম সে অনুভূতিকে উপেক্ষা করতে। কিন্তু শেষ পর্যন্ত আমি ব্যর্থ। আমি আমার জীবনের সব কার্যে ব্যর্থ। না পেরেছি নিজেকে কখনো নিয়ন্ত্রণ করতে, আর না পেরেছি নিজের অনুভূতিকে কখনো নিয়ন্ত্রণ করতে। এই পর্যন্ত বলে থামল বিভান। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি তোমাকে জোরপূর্বক চাপে ফেলে বিয়ে করাটা আমার অন্যায় ছিল। কিন্তু জীবনে ব্যর্থ হতে হতে এই ক্ষণে এসে হৃদয়ে ভয় ডানা বেঁধেছিল যে আমি তোমার ক্ষেত্রেও ব্যর্থ হব। তোমাকেও হারিয়ে ফেলব। আমি কখনো তোমার মনের মতো হতে পারবো না। আর ইমাদ, ও তো সব দিক থেকে পারফেক্ট। সুদর্শন, মিষ্টিভাষী, মানুষের মন জুগিয়ে চলতে পারে, নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে। কিন্তু আমি বদমেজাজি, রগচা, মনের কথা প্রকাশে ব্যর্থ এক পুরুষ। তাছাড়া এদেশে আসার পর থেকে তোমার সাথে কখনো ভালো ব্যবহারও করিনি। তাছাড়া ইমাদ সর্বদা সব দিক থেকে তোমার মন জুগিয়ে চলার চেষ্টা করছিল। আমি ভয় পাচ্ছিলাম। হৃদয়ে সংশয় জেগেছিল তুমি হয়তো ইমাদের প্রতি দুর্বল হয়ে পড়বে। অনেকটা ভয়, সংশয়ে আমি তোমাকে ভয় দেখিয়ে জোর খাটিয়ে বিয়ে করেছি। পারলে মাফ করে দিও আমাকে। বিভান মেয়েটার কাঁধ থেকে মাথা তুলে তাকালো তার পানে। দৃষ্টি শীতল হলো রূপন্তীর। তবে সে উত্তর দিল না কোনো। বিভানের দৃষ্টি ধীরে ধীরে অদ্ভুত নেশালো হলো।
এই খোলা আকাশের নিচে চাঁদের আলোয় মেয়েটাকে যেন আরো আবেদনময়ী এবং মোহনীয় লাগছে। কেমন ঘোর লেগে যাচ্ছে ছেলেটার। হৃদয়ে নিষিদ্ধ সব অনুভূতিরা মাথা চাড়া দিয়ে উঠেছে এই মুহূর্তে। বিভার নিজের হুঁশ হারালো। মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল রূপন্তীর পানে। হৃদয়ে নিষিদ্ধ সব অনুভূতিরা মাথা চাড়া দিয়ে উঠেছে এই মুহূর্তে। বিভার নিজের হুঁশ হারালো। মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল রূপন্তীর পানে। মেয়েটার নরম হালকা গোলাপি রঙা ওষ্ঠ জোড়া কাঁপছে তিরতিরিয়ে। বিভানের ঘোর লাগলো আরো। তৎক্ষণাৎ নিজ ওষ্ঠ জোড়া দ্বারা আয়ত্তে নিল রূপন্তীর কম্পমান পাতলা ওষ্ঠ জোড়া। আজ আর মেয়েটাও বাধা দিল না তাকে। অবশ্য বাধা দিতে চেয়েও সে বাধা দিতে পারল না। বিভানের সংস্পর্শে এসে কেমন বিবশ হয়ে উঠেছে তার দেহমন। ছেলেটা খুব যত্ন করে রূপন্তীর ওষ্ঠজোড়া শুষে নিতে শুরু করল। নিজ ওষ্ঠের ঘর্ষণে নাজেহাল করে তুলতে শুরু করল তাকে। অনুভূতির জোয়ারে নাজুক হয়ে পড়ল মেয়েটা। খামচে ধরল বিভানের পিঠ। মধ্যরাত। চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান। শুধুমাত্র নিজেদের অস্তিত্ব ধরে রাখতে রাস্তার পাশে পাশে জ্বলে যাচ্ছে ল্যাম্পপোস্টগুলো। বিভান আর রূপন্তী বাড়ি ফিরল কেবলই। নদীর ধারে বেশ সুন্দর একটা সময় কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিল বিভান। কিন্তু বাড়িতে প্রবেশের পর মুহূর্তেই তার মেজাজে সূক্ষ্ম একটা সুই দ্বারা আঘাত করে নিজের কক্ষের পানে পা বাড়ালো রূপন্তী। ভ্রু কুঁচকালো বিভান। কপালে ভাঁজ ফেলে শুধালো, ওদিকে কোথায় যাচ্ছ? কেন আমার রুমে? বিভানের কপালের ভাঁজ গাঢ় হলো। বিভ্রান্ত হয়ে বলল, তুমি আজ আমার রুমে ঘুমাবে না। এ পর্যায়ে রূপন্তীর কপালেও ভাঁজ পড়ল। ভ্রুযুগল কুঁচকে সে বলল, আপনার রুমে কেন ঘুমাবো? আমি তো আপনার থেকে সময় চেয়ে নিয়েছিলাম। বলেছিলাম নিজেকে সামলে, আপনাকে অনুভব করে, আপনাকে ভালোবাসে আপনার সাথে নতুন এবং সুন্দরভাবে সম্পর্ক স্থাপন করব। বিভান চোখ বড় বড় করল। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, তোমার সময় নেওয়া এখনো শেষ হয়নি? না। তাহলে নদীর ধারে আমাকে চুমু খেলে কেন? রূপন্তী চোখ ছোট ছোট করল। কপাল কুঁচকে রেখেই বলল, আমি কোথায় চুমু খেলাম? চুমু তো খেলেন আপনি। থতমত খেয়ে গেল বিভান। সত্যি বলতে চুমু তো সেই খেয়েছিল। ছেলেটা এলোমেলো দৃষ্টি ফেলল। ফের বলল, কিন্তু তুমি তো কোনো বাধাও দিলে না। রূপন্তী কিছুটা অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল, বারণ করলেও আপনি শুনতেন নাকি? যাই হোক, আমার ঘুম পেয়েছে। ঘুমাবো আমি। রূপন্তী চলে গেল। বিভান ভ্যাবলার ন্যায় চেয়ে রইল তার পানে। কথায় নদীর ধারে তাকে চুমু খাওয়ার সময় মেয়েটার কোনো বাধা না দেওয়ায় সে ভেবেছিল তাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। রূপন্তী আজ তার সাথে ঘুমাবে, আজ থেকে ভালোবাসবে তাকে। অথচ মেয়েটা তার আশায় এক বালতি পানি ঢেলে নিজ কক্ষে চলে গেল। কপাল সবই কপাল। ভোরের আলো ফুটেছে। আধারে ঢাকা আকাশটায় ধীরে ধীরে স্থান করে নিতে শুরু করেছে উজ্জ্বল সূর্যটা। বিভানের ঘুম ভেঙে গেল এই ক্ষণেই। বাড়ির পাশ থেকেই কিসের যেন একটা আওয়াজ এলো, যার দরুন আর ঘুমিয়ে থাকা সম্ভব হলো না তার। বিরক্ত হলো ছেলেটা। এই ভোরে সকলের ঘুম ভাঙিয়ে কে কি করছে কে জানে। চোখ মুখ খিচিয়েই বিছানায় উঠে বসল সে। হাত বাড়িয়ে পানি খাওয়ার উদ্দেশ্যে বিছানার পাশে টেবিলের উপরে জগটা ধরল সে। কিন্তু জগটা খালি। বিভানের বিরক্তিবোধ বাড়ল। বিছানা ছেড়ে নামল সে। জগটা হাতে নিয়ে ঢুলু ঢুলু পায়ে গিয়ে দাঁড়ালো রান্নাঘরে। সম্মুখে তাকাতেই চোখ থেকে ঘুমের রেশ উবে গেল তার। রূপন্তী রান্নাঘরে আগে থেকেই রয়েছে। হাত চালিয়ে বানাচ্ছে কিছু। অবাক হলো বিভান। মেয়েটা তবে রোজ এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে? অবশ্য মেয়েটাকে আগেও বেশ ভোরে ভোরে উঠতে দেখেছে সে। কিন্তু তখন ভালোবাসা না থাকায় বিষয়টা অতটা চোখে লাগেনি, আজ লাগছে। বিভানের মায়া হলো। এগিয়ে গিয়ে পিছন জড়িয়ে ধরল মেয়েটাকে। চমকে উঠল রূপন্তী। আকস্মিক ঘটনায় হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল তার। এভাবে এত সকালে কে জড়িয়ে ধরল তাকে? মেয়েটা তাৎক্ষণিক ঘাড় বাঁকিয়ে তাকালো পিছনে। বিভানের ঘুমন্ত মুখশ্রী দর্শনে স্বস্তি কিছুটা পেল সে। ছেলেটা আরও গাঢ়ভাবে রূপন্তীকে জড়িয়ে নিল নিজের সাথে। হাত রাখল উদরে। ঘুমু ঘুমু কণ্ঠে বলল, গুড মর্নিং বেইব। রূপন্তী হাঁসফাঁস করে উঠল। হঠাৎ এমন গাঢ় স্পর্শে ভিতরে ভিতরে অপ্রস্তুত হয়ে উঠল বেশ। তবে সে তা প্রকাশ করল না। নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করল বিভানের স্পর্শের সাথে।
এভাবেই তো একটু একটু প্রচেষ্টায় সে মানিয়ে নিতে পারবে সব কিছুর সাথে। অনুভব করতে পারবে বিভানকে। আর যদি নিজে চেষ্টা না করে, শুধুমাত্র নিজের ভিতরের অস্বস্তিবোধে ছেলেটাকে দূরে ঠেলে দেয়, তবে তাদের মধ্যে দূরত্ব বাড়বে, বই কখনো কমবে না। অপ্রস্তুত ভঙ্গিতেই নিজের ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলল রূপন্তী। কণ্ঠ স্বাভাবিক রেখেই বলল, গুড মর্নিং। বিভান মুখ গুজল মেয়েটার ঘাড়ে। মৃদু স্বরে বলল, কাল থেকে তোমাকে আর এত ভোরে উঠে সকালের খাবার তৈরি করতে হবে না। কাল থেকে সকালের নাস্তা আমরা বাইরেই করব। কিন্তু আপনি তো বাইরে খেতে পারেন না। পেটে সমস্যা হয়। এক বেলা খেলে কিছু হবে না। রূপন্তী নিজকে ছাড়িয়ে নিল বিভানের বন্ধন থেকে। পিছন ঘুরে তার পানে তাকিয়ে বলল, ওই এক বেলাও বাহিরে খেতে হবে না আপনাকে। বাকি দুই বেলার রান্না যখন আমি করতে পারবো, তখন এই এক বেলার রান্নাও করতে পারবো। আমার সমস্যা হবে না। কিন্তু বিভানের কথার মধ্যেই আবার ঘুরে গেল রূপন্তী। তার কণ্ঠ রোধ করে বলল, এত সকালে ঘুম থেকে উঠে এলেন যে? ওই কিসের যেন একটা শব্দে ঘুম ভেঙে গিয়েছিল। ওহ, আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নিন তাহলে। আমি একটু পর খেতে দিচ্ছি। বিভান আরও কিঞ্চিত সময় নিয়ে দাঁড়িয়ে রইল ওই স্থানেই। অতঃপর চলে গেল ফ্রেশ হতে। রাত্রি ঘনিয়েছে, যদিও সময়টা এখনো গভীর রাতের দিকে পা বাড়ায়নি। ঘড়ি কাঁটায় টিক টিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত কেবল 10টা। বিভান এসে বসল খাবার টেবিলে। নাক টেনে গন্ধ শুকে বলল, কি রান্না করেছো আজ? ওষ্ঠে মিষ্টি হাসি ফুটিয়ে তুলল রূপন্তী। প্লেটে খাবার দিতে দিতে বলল, আপনার পছন্দের খিচুড়ি আজ। বিভান প্রফুল্ল হল। প্লেট টেনে খাবার মুখে তুলতে নিয়েও থেমে গেল সে। তাকালো রূপন্তীর পানে। নরম স্বরে বলল, আমাকে একটু খাইয়ে দিবে রূপ? রূপন্তী ইতস্তত করল। আমতা আমতা করে বলল, আপনি নিজের হাতে খেয়ে নিন। তুমি খাইয়ে দাও প্লিজ। রূপন্তী ফেলতে পারল না বিভানের আবদার। মস্তিষ্ক তাকে না বলতে বললেও হৃদয় বাধা হয়ে দাঁড়ালো। এগিয়ে এসে সে বসল ছেলেটার পাশে। খাবার প্লেটটা হাতে তুলে নিয়ে বলল, আচ্ছা, খাইয়ে দিচ্ছি। হা করুন আপনি। বিভানের হৃদয় উৎফুল্ল হলো। এই তো একটু একটু করে তাদের সম্পর্কটা ঠিক হতে শুরু করেছে। রূপন্তীও হয়তো ভালোবাসতে শুরু করেছে তাকে। বিভান আর দেরি করল না। প্রফুল্ল চিত্তে হা করল সে। রূপন্তীও ছোট ছোট লোকমা তুলে দিতে শুরু করল তার মুখে। সুন্দর উজ্জ্বল একটা দিন। সূর্যটা তার তেজস্বী কিরণে আলোকিত করে তুলেছে প্রাকৃতি। সেই সাথে ছড়িয়ে দিয়েছে নিজের উষ্ণ আভা। ইমাদের জন্মদিনের পর কেটে গেছে প্রায় দিন সপ্তাহখানেকের মতো। এর মধ্যে ছেলেটার আর দেখা পাওয়া যায়নি। না সে কারো কল ধরেছে, আর না কারো সাথে নিজে থেকে যোগাযোগ করেছে। দোলার প্রথম 2 দিন দেখা না পাওয়া গেলেও তারপর থেকে দেখা পাওয়া গেছে। মেয়েটা নিজেকে সামলে, সকল কষ্টকে চেপে রেখে স্বাভাবিকভাবেই নিজের দৈনন্দিন জীবনের সকল কার্যক্রম শুরু করেছে আবার। কিন্তু ইমাদ, ছেলেটা সেদিনের পর একদম নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। প্রথম 2-3 দিন ইমাদের সাথে কেউ কোনো যোগাযোগ করতে না পারলে তার বাড়ির লোকদের থেকে খোঁজ খবর নিয়েছে। তবে সরাসরি কেউ তার কাছে যায়নি। সবাই ভেবেছে এই মুহূর্তে ছেলেটাকে একটু একা থাকতে দেওয়া উচিত। এত বড় একটা ধাক্কা খাওয়ার পর নিজেকে সামলে নেওয়ার জন্য একটু সময় দেওয়া উচিত। কিন্তু এখন এই একা থাকাটা বোধহয় একটু বেশিই হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো ছেলেটা একসময় মানসিক রোগী হয়ে উঠবে। যাই হোক না কেন, এখানে ইমাদের তো দোষ ছিল না। সেও তো ভালোবেসেছিল। আর ভালোবাসা কোনো অপরাধ নয়। তাছাড়া সবকিছুর ঊর্ধ্বে ইমাদ তাদের বন্ধু। আগে বন্ধুত্ব, তারপর অন্য কিছু। সব দিক বিবেচনা করেই দলা, রূপন্তী, এলিনা এবং জ্যাক সিদ্ধান্ত নিয়েছিল আজ তারা ইমাদদের বাড়িতে যাবে। তার সাথে দেখা করে তাকে বুঝাবে। অতীতকে ভুলে সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। কিন্তু তাদের এই শীত বাদ সাধল বিভান। সে জানালো সে আগে একাকী কথা বলতে চায় ইমাদের সাথে। তারপর অন্যরা না হয় কথা বলবে। বিভানের এই কথার উপরে কেউ আর কিছু বলেওনি। বলুক, আগে সেই না হয় ইমাদের সাথে কথা বলুক। তারপর তারা সবাই মিলে বলবে। সিদ্ধান্ত অনুযায়ী বিভান এলো ইমাদদের বাড়িতে। কলিং বেল চাপতেই রেবেকা বানু দরজা খুললেন। বিভানকে দেখেই প্রফুল্ল হলেন তিনি। হাসি মুখে বললেন, আরে বিভান যে, অবশেষে তোর মনে পড়ল আমাদের কথা।
কতদিন পর এলি বাবা এ বাড়িতে? মামির কথায় সৌজন্য সূচক ঠোঁট টেনে একটু হাসল ছেলেটা। ভিতরে ঢুকতে ঢুকতে বলল, ইমাদ কোথায় মামি? ওর সাথে দরকার ছিল একটু। আছে ওর ঘরেই। কি জানি কি হয়েছে ছেলেটার। কিছুদিন ধরে ভালোভাবে খায় না, ঘুমায় না, আমাদের সাথে কথা বলে না, বাড়ির বাহিরে বের হয় না। রেবেকা বানুর চিন্তিত কণ্ঠস্বর। দীর্ঘশ্বাস ফেলল বিভান। ইমাদের কক্ষের পানে পা বাড়িয়ে বলল, আমি ওর রুমে যাচ্ছি, দেখি কি হয়েছে ওর। বিভান চলে গেল। রেবেকা বানু আর সময় নষ্ট না করে চঞ্চল পায়ে এসে দাঁড়ালেন মেয়ের কক্ষের সম্মুখে। ইমার দরজাটা এখনো আটকানো। বেলা গড়িয়ে দুপুরের দিকে পা বাড়ালো আর এ এখনো ঘুমাচ্ছে। রেবেকা বানু হাত উঁচিয়ে ধাক্কা দিলেন দরজায়। কণ্ঠে ধ্বনি তুলে ডাকলেন, ইমা, এই ইমা। ইমা তবুও উঠল না। এবার একটু জোরে সোরেই দরজায় আঘাত করলেন রেবেকা বানু। চড়া গলায় ডাকলেন, ইমা, এই ইমা। উঠবি নাকি আমি এখনই দরজা ভেঙে ফেলব। ইমার ঘুম ভাঙল। তার এত সুন্দর ঘুমে ব্যাঘাত ঘটানোতে মায়ের উপর বিরক্ত হল বেশ। চোখ মুখ কুঁচকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ঘুমু ঘুমু চোখ মুখে এসে খুলল দরজাটা। বিরক্তিভরা কণ্ঠে বলল, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? বিভান এসেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ইমার আঁখি জোড়া থেকে ঘুমেরা বিদায় নিল মুহূর্তেই। চোখ বড় বড় হয়ে গেল তার। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, বিভান ভাই এসেছেন আমাদের বাড়িতে? ইমার আঁখি জোড়া থেকে ঘুমেরা বিদায় নিল মুহূর্তেই। চোখ বড় বড় হয়ে গেল তার। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, বিভান ভাই এসেছেন আমাদের বাড়িতে? হ্যাঁ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ইমার চোখ দুটো চকচক করে উঠল। কতদিন পর বিভান এসেছে এ বাড়িতে। সে আর দেরি করল না। ছুটে গেল ওয়াশরুমের পানে ফ্রেশ হতে। বিভান এসে দাঁড়ালো ইমাদের কক্ষের সম্মুখে। দরজাটা ভিতর থেকে আটকানো। ছেলেটা হাত উঠিয়ে দরজায় আঘাত করল। গলা উঁচিয়ে ডাকল, ইমাদ। ইমাদ, দরজা খোল। স্বল্প সময়ের ব্যবধানে ইমাদ দরজা খুলল। বিভানকে দেখে শুষ্ক ওষ্ঠজোড়া প্রসারিত করে একটুখানি হাসার চেষ্টা করল। নিষ্প্রাণ সে হাসি। কিছুটা মলিন স্বরেই আওড়ালো, তুই হঠাৎ। বিভান চোখ তুলে তাকালো ইমাদের পানে। হৃদয়ে কিঞ্চিত খারাপ লাগার সৃষ্টি হলো তার। কয়েকদিন পূর্বেও ইমাদ নামক ছেলেটা সুদর্শন, হাসিখুশি, চটপটে এবং নাদুসনুদুস ছিল। মাত্র এই কদিনের ব্যবধানেই ছেলেটার মুখটা কেমন চুপসে গেছে। চোখের নিচে কালি জমেছে। উস্কো খুস্কো চুল। দেখেই বোঝা যাচ্ছে এ চুলে চিরুনি করা হয়নি অনেকদিন। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। ভিতরে ঢুকতে ঢুকতে বলল, রাতের ঘুম একদমই বাদ দিয়ে দিয়েছিস নাকি? ইমাদ দরজাটা খোলা রেখেই গিয়ে বসল বিছানায়। হালকা হেসে বলল, কি করব, ঘুম আসে না। রাতের আধার ঘনিয়ে এলে, চারদিকটা নীরব হয়ে পড়লেই যেন যত রাজ্যের সব দুঃখ কষ্ট আমার উপর ভর করে। তখন মনে হয় এই পৃথিবীতে আমার চেয়ে দুঃখী আর কেউ নেই। ছোটবেলা থেকে এই পর্যন্ত সকল পাওয়া না পাওয়ার হিসেবগুলো মনে পড়ে ওই রাতের আধারে। তাই বলে এভাবে রাতের পর রাত জাগলে তো যেকোনো সময় অসুস্থ হয়ে পড়বি। তাচ্ছিল্যের হাসি হাসল ইমাদ। ম্লান স্বরে বলল, যার মনি ক্লান্ত, অসুস্থ, বিধ্বস্ত, তার সামান্য শরীর অসুস্থতায় আর কি আসে যায়। বিভানের মায়া লাগলো। হাজার হলেও তারা দুজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। একে অপরের সুখে দুঃখে সব সময় পাশে থেকেছে। একজনের বিপদে অন্যজন কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েছে। আচ্ছা, তারা দুজনই কেন এক নারীকে ভালোবাসলো? আজ যদি তারা দুজন দুই নারীকে ভালোবাসাতো, আলাদা আলাদা দুই নারীকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখত, তবে বোধহয় কাউকেই এই পরিস্থিতির শিকার হতে হতো না। কিন্তু আজ ইমাদের যে বিধ্বস্ত অবস্থা, তার জন্য বিভান নিজেও অনেকটা দায়ী। ইমাদ চেষ্টা করে যাচ্ছিল রূপন্তীর মন পাওয়ার। হতেও পারত ছেলেটার প্রচেষ্টায় রূপন্তীও এক পর্যায়ে এসে গলে গেছে, ভালোবেসে ফেলেছে ইমাদকে। কিন্তু বিভান তাদের মাঝখানে ঝড় হয়ে এলো। প্রচেষ্টার তুলনায় সে মেয়েটাকে জোরজবরদস্তিকে বেশি প্রাধান্য দিল। নিজের ভালোবাসার তেমন বহিঃপ্রকাশ না ঘটিয়ে মেয়েটাকে গোপনে সবার অগোচরে নিজের করে নিল। এক প্রকার কেড়ে নিল ইমাদের থেকে। বিভানের হৃদয়ে কিঞ্চিত অপরাধবোধ জন্মালো। নত স্বরে বলল, আমি জানি আমি অন্যায় করেছি তোর সাথে। রূপন্তীকে আমার জোর করে। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল ইমাদ। হেসে বলল, আমার তোর বা রূপন্তীর উপরে কোনো অভিযোগ নেই।
ও আমার ভাগ্যে ছিল না। ভাগ্যে যদি থাকতো তবে পৃথিবীর কোনো শক্তির সাধ্য ছিল না রূপন্তীকে আমার থেকে কেড়ে নেওয়ার। থামল ইমাদ। ফের মলিন স্বরে বলল, জীবনে কিছু পেতে হলেও শুধু চেষ্টা দ্বারাই সফল হওয়া যায় না, ভাগ্যেরও প্রয়োজন হয়। রূপন্তী, তোর ভাগ্য ছিল তাই তুই পেয়েছিস। জোর জবরদস্তি তো একটা উছিলা মাত্র। তুই যদি ভাগ্যকে মেনে নিয়েই থাকিস তাহলে বাইরে বের হচ্ছিস না কেন? রাতে না ঘুমিয়ে চোখের নিচে কালি জমিয়েছিস কেন? বললেই কি সব পারা যায়? আমি চেষ্টা করছি ভাগ্যকে মেনে নেওয়ার। প্রতিনিয়ত যুদ্ধ করছি নিজের সাথে। বাহিরে না গিয়ে, রূপন্তীর সম্মুখে না গিয়ে প্রচেষ্টা চালাচ্ছি সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার। হাজার হলেও ওই রূপন্তী মেয়েটাকে ভালোবাসি আমি। নিজেকে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ না করে বাহিরে গিয়ে মেয়েটার সম্মুখে দাঁড়ালে দেখা যাবে আমি আবারও যদি ফুটবল হয়ে পড়েছি, আবারও চেয়ে বসেছি তাকে। তখন বিষয়টা না ওর কাছে ভালো লাগবে, না তোর কাছে আর না আমার কাছে। তার থেকে কিছুদিন আমার তোদের থেকে দূরে থাকাই শ্রেয়। দীর্ঘশ্বাস ফেলল ইমাদ। ফের বলল, আর চোখের নিচের কালি, এটা আজ আছে কাল নেই। আজ রূপন্তীকে ভালোবাসে এ কালি পড়েছে, কাল ভুলে গিয়ে এ কালি উঠে যাবে। বিভানের দৃষ্টি শীতল হলো। শান্ত কণ্ঠে সে শুধালো, তুই কখনো ভুলতে পারবি ওকে? হয়তো পারবো না। আর সবচেয়ে বড় কথা, আমি তাকে ভোলার চেষ্টাও করব না। তবে আগের মতো তাকে নিয়ে স্বপ্ন দেখব না, তাকে নিজের করে চাইব না, ভালোবেসে আর স্মরণ করব না। মাঝে মাঝে শুধু দীর্ঘশ্বাস ফেলে বিশাল আকাশের পানে তাকিয়ে বলবো, তুমি কেন আমার হলে না? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বিভানের। ইমাদের কথার পরিপ্রেক্ষিতে সে আর কিছু বলার মতো খুঁজে পেল না। নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে। সে নিজের সুখের নেশায় অন্যের সুখ কেড়ে নিয়েছে। নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার তাগিদে অন্যকে নিঃস্ব করেছে। এই পৃথিবীর বুকে এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? তবে দলাও তো ভালোবাসে ইমাদকে। ইমাদ যেমন রূপন্তীকে না পেয়ে কষ্ট পাচ্ছে, তেমনি দলাও তো কষ্ট পাচ্ছে। বিভান সময় নিল একটু, অতঃপর বলল, দোলা ভালোবাসে তোকে। জানি আমি। ওই মেয়েটাও কষ্ট পাচ্ছে তোকে না পেয়ে। পেতে দে। বিভান কিঞ্চিত অবাক হলো। ইমাদ যেমন কষ্ট পাচ্ছে দলাও তো তেমনি কষ্ট পাচ্ছে। সেই হিসেবে ইমাদের কি উচিত ছিল না দোলার কষ্টটা একটু লাঘবের চেষ্টা করা? দোলাকে উপলব্ধি করে তাকে নিজের জীবনে ঠাঁই দেওয়ার। হতে পারত তারা দুজন দুজনের জীবনে এলে খুব সহজেই নিজেদের কষ্ট ভুলে থাকতে পারত, একে অপরের রঙে মেতে উঠে অতীতকে ভুলে যেতে পারত। বিভান কিছুটা অবাক স্বরেই বলল, দোলার কষ্টটাও তোর মতোই। তোর কি উচিত নয় ওই মেয়েটার কথা একটু ভাবা? ওর কষ্টটা একটু লাঘব করা? তাছাড়া ওই মেয়েটার সাথে জোড়ালে দেখবি তুইও খুব তাড়াতাড়ি সবকিছুর থেকে মুভ অন করতে পারবি। ইমাদ হাসল। বিভানের বাহুতে হাত রেখে বলল, দোলার সাথে জোড়ালে আমি হয়তো খুব তাড়াতাড়ি অতীত ভুলে যেতে পারবো, মুভ অন করতে পারবো। কিন্তু এটা ওই মেয়েটাকে ঠকানো হবে। নিজের জন্য ওই নির্দোষ মেয়েটাকে ব্যবহার করা হবে। কিভাবে? আমি এখন রূপন্তীকে ভালোবাসি। আমার ধ্যান, জ্ঞান, মন সব রূপন্তীর দিকে। এই মুহূর্তে আমার দোলার সাথে জড়িয়ে যাওয়া মানে তাকে ভালো না বেসেও তার সাথে অভিনয় করা। ওই মেয়েটা তো আমার কাছে অভিনয় চায়নি, সে চেয়েছে ভালোবাসা। তাহলে আমি কেন তাকে অভিনয় উপহার দেব? আমি দোলার মুখ পানে যতবার তাকাবো ততবার আমার মনে পড়বে রূপন্তীর মুখটা। এটা কি ওই মেয়েটার অগোচরে তাকে ঠকানো নয়? হতে পারে দলার সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেলাম রূপন্তীকে। কিন্তু শেষ অবধি দলাতে ভালোবাসবো তার গ্যারান্টি কি? এমনও হতে পারে রূপন্তীর প্রতি আমার সকল অনুভূতি মরে গেল কিন্তু দলার প্রতি কোনো অনুভূতি জন্মালো না। না, আমি ওই মেয়েটাকে ঠকাতে পারবো না, নিজের অতীত ভুলতে ব্যবহার করতে পারবো না। জীবনের কোনো ক্ষণে যদি আমি রূপন্তীকে ভুলতে পারি তবেই দলাকে স্বপ্ন দেখাবো। তাকে ভালোবাসার চেষ্টা করব। বিভান বুঝল ইমাদের কথাগুলো। আর সে কথা বাড়ালো না। বসা থেকে উঠে দাঁড়ালো। ইমাদের কাঁধে হাত রেখে বলল, দেখ, যেটা ভালো মনে করিস কর। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের আগের ইমাদকে ফিরে পেতে চাই। প্রত্যুত্তরে ইমাদ হাসল শুধু। বলল না কিছুই। বিভান আর তেমন কথা বাড়ালো না। শুধু বলল, এখন আসছি আমি। বিভান দরজার পানে পা বাড়ালো। হঠাৎ পিছন থেকে ইমাদ প্রশ্ন করল,
তুই রূপন্তীকে হঠাৎ বিয়ে কেন করলি? তখনই ইমা বেশ উৎফুল্ল ভঙ্গিতে আসছিল ইমাদের কক্ষে। তবে কক্ষের সম্মুখে আসতেই হঠাৎ এমন একটা বাক্য শ্রবণে থমকে গেল সে। বিভান বিয়ে করেছে, তাও ওই রূপন্তীকে, মানে ওই ড্রিভারের মেয়েটাকে। হৃদয় ভারী হয়ে উঠল ইমার। মনে হলো যেন তার বুকের ভিতরে থাকা ছোট্ট কলিজাটাকে কেউ খামচে ধরেছে। ইমা যখন প্রথম শৈশব থেকে কৈশোরে পদার্পণ করেছিল, একটু একটু করে বুঝতে শুরু করেছিল ভালোবাসা নামক অনুভূতিকে, তখনই মন দিয়েছিল বিভানকে। তবে লজ্জা, ভয়, সংকোচে কখনো প্রকাশ করা হয়নি মনের কথা। কিন্তু আজ সে একই শুনছে, তার ভালোবাসার পুরুষ বিয়ে করে ফেলেছে, তাও অন্য কাউকে। ইমার শরীর কেমন অসাড় হয়ে পড়ল। ভিতরে যাওয়ার আর শক্তি পেল না। দাঁড়িয়ে রইল দরজার সম্মুখেই। তখনই তার কর্ণে ভেসে এলো বিভানের উত্তর, ভালোবাসি বলে। ইমা ভ্রু কুঁচকাল, সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, কিন্তু তুই তো রূপন্তীকে পছন্দ করতি না? ওর বাবাকে নিজের পিতা মাতার হত্যাকারী মনে করতি, তার জন্যই তো তুই দেশ ছাড়লি। তাহলে হঠাৎ এই ভালোবাসা এলো কোথা থেকে? ইমার ভ্রুজোড়া কুঁচকে এলো। এটা তো ভেবে দেখেনি সে। সত্যিই তো বিভান রূপন্তীর বাবা এবং তার পরিবারকে ঘৃণা করত। সেই ঘৃণার তাড়নায় না ওই ছোট বয়সে পাড়ি জমালো স্পেনে। তাহলে এখন কেন হঠাৎ তার মেয়েকেই বিয়ে করল? এর মধ্যে কি ভালোবাসা রয়েছে নাকি অন্য কিছু? অন্য কিছু থাকলেও তো থাকতে পারে। ইমা দ্রুত নিজের মোবাইলের ভিডিও অপশন অন করল। দরজার আড়ালে দাঁড়িয়ে ভিডিও করতে শুরু করল বিভান এবং ইমাদকে। বিভান সময় নিল একটু। বেশ রুক্ষতার সাথে বলল, হ্যাঁ, আমি ঘৃণা করি রূপন্তীর বাবা সেলিম হোসেনকে। উনার জন্যই মারা গিয়েছিলেন আমার বাবা মা। উনি আমাকে এতিম করেছিলেন। থামল বিভান। কণ্ঠটা কিছুটা নরম করে বলল, আমি রূপন্তীকেও ঘৃণা করতাম, নিজের শত্রু মনে করতাম। তবুও নিজের বাড়িতে ওকে ঠাঁই দিয়েছিলাম শুধুমাত্র ওর বাবার উপর প্রতিশোধ নিতে। স্পেনে পদার্পণ করার পর ওর জীবন আমি দুর্বিষহ করে তুলেছিলাম। প্রতিটি পদে পদে ওকে আমি অপমান করেছি, ওর জীবন কঠিন করে তুলেছি। কিন্তু এই প্রতিশোধ নিতে নিতেই হঠাৎ আমার কি যেন হয়ে গেল। আমি ওর মায়ে জড়িয়ে গেলাম। ভালোবেসে ফেললাম ওকে। একটা সময় দেখা গেল ওকে কষ্ট দিলে আমারই কষ্ট হচ্ছে। আমি চাইলাম ওর মায়া থেকে নিজেকে ছাড়াতে, কিন্তু পারলাম না। শেষ পর্যন্ত আরো গভীরভাবে জড়িয়ে গেলাম ওর ভালোবাসায়। তপ্ত নিঃশ্বাস ফেলল ইমাদ। মৃদু স্বরে বলল, ভালো রখিস ওকে, আর কষ্ট দিস না। তপ্ত নিঃশ্বাস ফেলল ইমাদ। মৃদু স্বরে বলল, ভালো রখিস ওকে, আর কষ্ট দিস না। বিভান ওষ্ঠ প্রসারিত করল। ছেলেটার কাঁধে হাত রেখে অভয় দিল সে ভালো রাখবে রূপন্তীকে। অতঃপর বেরিয়ে গেল বাড়ি থেকে। বিভানের বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়েছে। সূর্যের উজ্জ্বল আলোকে বিদায় জানিয়ে চারদিকটা ঢেকে গেছে কৃষ্ণাভাধারে। ইমাদের কথাগুলো শুনে আজ বেশ খারাপ লেগেছিল বিভানের। অপরাধবোধ জেগেছিল হৃদয়ে। কিন্তু আবার যখন রূপন্তীর কথা স্মরণে এসেছে তখন সব অপরাধবোধ কেটে গেছে। রূপন্তী শুধু তার ভালোবাসাই নয়, একমাত্র বাঁচার কারণ। তাহলে সেই বাঁচার কারণকে সে কিভাবে ইমাদের হাতে তুলে দিত? ইমাদের তো সব আছে, বাবা, মা, পরিবার, পরিজন। ছোটবেলা থেকে সবটা পেয়ে, সবার ভালোবাসা পেয়ে স্বয়ংসম্পূর্ণভাবে বড় হয়েছে সে। কিন্তু বিভান কি পেয়েছে? মা বাবার মৃত মুখ, একরাশ মানসিক অশান্তি, হতাশা, অবসাদ, একাকিত্ব। এত বছর একা একা থাকতে থাকতে বিভান তো সুন্দরভাবে বাঁচতেই ভুলে গিয়েছিল। রূপন্তী আসার পর সে ভুল সংশোধন হয়েছে। ওই মেয়েটার সান্নিধ্যে এসে সে একটু খুশি থাকতে শুরু করেছে, একটু বাঁচতে শুরু করেছে, নিজের অতীতের কালো অধ্যায়কে ভুলতে শুরু করেছে। ইমাদ যেমন রূপন্তীকে না পেয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে, বিভানও তো মেয়েটাকে না পেলে ঠিক এভাবেই বিধ্বস্ত হয়ে পড়ত। হ্যাঁ, এটা ঠিক যে সে জোরপূর্বক রূপন্তীকে নিজের করে নিয়ে অন্যায় করেছে, কিন্তু সে যা করেছে ভালোবেসে করেছে, একটা সুস্থ সুন্দর জীবনের আশায় করেছে, বেঁচে থাকার জন্য করেছে। বিভান মনের মধ্যে আকাশ পাতাল ভাবনা নিয়েই প্রবেশ করল বাড়িতে। তার ফেরার শব্দ পেয়েই রূপন্তী দৌড়ে এলো কক্ষ থেকে। এতক্ষণ সে বিভানের ফেরার অপেক্ষাতেই ছিল। ওদিকটায় কি অবস্থা, ইমাদ সুস্থ আছে নাকি অসুস্থ কে জানে। রূপন্তীর মতে যাই হোক না কেন ইমাদের আজ এ অবস্থার জন্য সেই দায়ী।
তারই উচিত হয়নি কারো কাছে কোনো সাহায্য চাওয়ার। প্রয়োজনে নিজের সমস্যাগুলো নিজে সংশোধন করত, আর নয়তো সেই সমস্যার ভিতরে নিজেকে মেলে দিয়ে দিনযাপন করত। তবুও সাহায্য চাওয়া উচিত হয়নি। সে যদি সেদিন ইমাদের নিকট সাহায্য চাইতো না যেত, তাহলে তাদের মধ্যে একটা ভালো সম্পর্কও গড়ে উঠত না, আর সে তাকে ভালোবাসত না। তারপর যখন রূপন্তী বুঝল ইমাদ তাকে ভালোবাসে, তখন নিজের ভদ্রতা প্রদর্শনের চুপ না থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়ানো উচিত ছিল। তাতে হয়তো তাদের বন্ধুত্ব ভাঙত, কিন্তু আজকের এই পরিস্থিতি তো উৎপন্ন হতো না। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। কিছুটা চিন্তিত স্বরে শুধালো, ইমাদ ভাইয়ের কি অবস্থা? উনি ঠিক আছেন তো? বিভান চোখ তুলে তাকালো রূপন্তীর পানে। মেয়েটার মুখ দর্শনে হৃদয়ে একরাশ শীতলতা হানা দিল যেন তার। প্রশান্তিতে ছেয়ে গেল মন প্রাণ। আজ যদি এই মেয়েটা তার না হয়ে ইমাদের হতো, তবে এত প্রশান্তি সে কোথায় পেত? বিভান লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল রূপন্তীর পানে। হুট করেই মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। কাঁধে থুতনি রেখে বলল, অন্য কারো কথা তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু আমার কথা ভাবো। বাকিদের নিয়ে ভাবার জন্য আমি আছি। কিন্তু ইমাদ ঠিক আছে। রূপন্তী একটু স্বস্তি পেল। বিভানকে নিজের থেকে ছাড়িয়ে বলল, হাত মুখ ধুয়ে আসুন, আমি খেতে দিচ্ছি। বিভান গেল না, বরং তাকে কোলে নিয়ে বসল বসার কক্ষের সোফায়। মেয়েটার ঘাড়ে মুখ গুজে বলল, আর একটু থাকো না আমার কাছে। সারাক্ষণই তো থাকি। আর কত থাকবো? ছাড়ুন এখন। খাবেন চলুন। বিভান রূপন্তীর ঘাড় থেকে মুখ তুলল। মেয়েটার চোখে চোখ রেখে বলল, রাতে তো থাকো না। রূপন্তী এলোমেলো দৃষ্টি ফেলল। সে ঠিক জানে এই রাতে থাকো না বলে আজ রাতেই তাকে নিজের কক্ষে নেওয়ার চেষ্টা চালাবে এই লোক। মেয়েটা এবার বিভানের কোল থেকে ওঠার জন্য ব্যস্ত হলো। তারা দিয়ে বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ছাড়ুন আমাকে। বিভান তবুও ছাড়ল না, বরং মেয়েটাকে আরো গাঢ়ভাবে জড়িয়ে নিল নিজের সাথে। আবদারের স্বরে বলল, ছাড়বো, আগে একটা চুমু খাও আমাকে। রূপন্তী চমকে উঠল। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। কি বলছে এই লোক? সেই চুমু খাবে? ভিতরে ভিতরে অপ্রস্তুত হয়ে পড়ল মেয়েটা। লাজে রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার দুই গাল জুড়ে। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমি পারবো না। তাহলে আমিও ছাড়ব না। আজ সারারাত বসে থাকো আমার কোলে। সারারাত? রূপন্তীর বিস্মিত কণ্ঠস্বর। বিভান ভাবলেশহীন ভাবে জবাব দিল, হুম। মেয়েটা ভাবল কিছুক্ষণ। অতঃপর হুট করেই ঠোঁট ছুঁয়ে দিল বিভানের গালে। হকচকিয়ে উঠল ছেলেটা। রূপন্তী সত্যিই তাকে চুমু খেয়েছে। ঘটনার আকস্মিকতায় হাত আলগা হলো তার। এই সুযোগে মেয়েটা ছুটে পালালো কোল থেকে। ভ্যাবাচ্যাকা খেয়ে খেল বিভান। চুমুর আকস্মিকতা কাটানোর তো একটু সুযোগ দিবে। তার আগেই পালিয়ে গেল মেয়েটা। রাত্রি খুব বেশি নয়। কৃত্রিম সোডিয়ামের আলোয় উজ্জ্বল চারপাশ। সেই সাথে শোনা যাচ্ছে জন্মানবের ব্যস্ত কলধ্বনি। ইমা তার কক্ষে একা একা শুয়ে আছে। হাতে মোবাইল নিয়ে বারবার দেখছে তখনকার বিভান আর ইমাদের কথোপকথনের ভিডিও রেকর্ডিংটা। ইমাদ আর বিভানের সম্পূর্ণ কথোপকথন সে না শুনলেও কিছুটা শুনেছিল। তাতে অন্তত এইটুকু বুঝেছে ইমাদ ভালোবাসে রূপন্তীকে। আর সেই কারণেই তার আজ এই অবস্থা, এভাবে ঘরবন্দি। ইমা যখন ভিডিওটা করেছিল তখন অত কিছু ভেবে করেনি। শয়তানি মাথা তার। অবশ্য হবে নাই বা কেন, সারাদিন মায়ের সাথে বসে বসে তো ওই সাংসারিক কূটকৌশল পরিপূর্ণ টিভি সিরিয়ালগুলো মুখস্থ করে সে। আর যতটুকু মুখস্থ হয় না ততটুকুও রেবেকা বানু শরবতের ন্যায় গুলে খাইয়ে দেয়। ইমা যখন ইমাদার বিভানের ভিডিওটা করেছিল তখন ভেবেছিল দুজনের কথোপকথনের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু বেরিয়ে এলেও তো আসতে পারে, যা দ্বারা পরবর্তীতে কিছু একটা করা যাবে। তাই আগে ভাগে ভিডিও অন রেখেছিল। কিন্তু দুজনের কারো মুখ থেকে তেমন কোনো বাক্য বেরিয়ে না এলেও যতটুকু এসেছে তা নিয়েই মেয়েটার মস্তিষ্কে কূটবুদ্ধিরা কিলবিল কিলবিল করছে। ইমাদ হয়তো ভালোবেসেও চুপ থেকেছে। প্রিয় মানুষটার সুখের জন্য ছেড়ে দিয়েছে। কিন্তু সে তার ভাইয়ের মতো অতটাও ভালো না। ইমার কাছে নিজের ভালো থাকাটা আগে, তারপর অন্যদের। সেই যদি ভালো না থাকে, ধুকে ধুকে মরে, তাহলে প্রিয় মানুষের সুখ দিয়ে কি করবে? সে হয়তো বিভানকে সঠিকভাবে ভালোবাসতে পারেনি, তাই এমন মনোভাব। তবে ইমা চুপ থাকবে না। সে ছিনিয়ে নিতে জানে।
আর তাছাড়া সে যদি কোনোভাবে বিভান আর রূপন্তীর মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিতে পারে তাহলে তাদের দুই ভাই বোনেরই লাভ। সে খুব সহজে বিভানকে পেয়ে যাবে আর ইমাদ পেয়ে যাবে রূপন্তীকে। রৌদ্রোজ্জ্বল সুন্দর একটি দিন। স্পেনের রাস্তায় এই উজ্জ্বলতা যেন একটু বেশিই ধরা দিয়েছে। চারদিকে তেমন গাছপালা না থাকায় সূর্যের প্রখরতা একটু বেশিই এই আধুনিক রাষ্ট্রে, যার কারণে আপাত দৃষ্টিতে মনে হয় উজ্জ্বলতাও অধিক। চারদিকে জনমানবের সমাগম বেড়েছে। স্কুল কলেজগুলো ভরে উঠেছে শিক্ষার্থীদের আনাগোনায়। রূপন্তী লাইব্রেরিতে নিজ কাজ সামলাচ্ছিল। বিভান কলেজে তার সাথে এলেও একটা গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় লাইব্রেরিতে বউ পাহারা না দিয়ে চলে গেছে ক্লাসে। ইমাও ঠিক এই ক্ষণেই এসে পৌঁছালো রূপন্তীদের কলেজে। মেয়েটার ক্লাসে গিয়ে দুই একজনের নিকট তার সম্পর্কে জানতে চাইলে তারাও বলে দিল সে এখন লাইব্রেরিতে আছে। ইমা আর দেরি করল না। দ্রুত পা চালিয়ে পৌঁছালো লাইব্রেরির নিকট। দরজার সম্মুখে দাঁড়িয়েই উকি ঝুঁকি মারল ভিতরের দিকে। স্বল্প সময়ের মধ্যে মেয়েটা পেয়েও গেল তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে। হাতে বই নিয়ে সেগুলো তাকে গুছিয়ে রাখছিল সে। ইমা লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল রূপন্তীর পানে। আশেপাশে তাকিয়ে একবার দেখে নিল পরিচিত কেউ তাকে দেখছে কিনা। পাছে বিভান বা পরিচিত কেউ যদি দেখে ফেলে তাকে তবে কেলেঙ্কারি হয়ে যাবে। অন্যদের মধ্যে ঝামেলার সৃষ্টি করতে এসে শেষে নিজেকেই ঝামেলায় পড়তে হবে। চারপাশে কাউকে না দেখে একটু আশ্বস্ত হলো ইমা। ইতি উতি না করে সরাসরি বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। রূপন্তী পাশ ফিরে তাকালো। ইমাকে দেখে ঠিক চিনতে পারল না সে। এদেশে আসার পর এই মেয়েটাকে সে ওই একবারই দেখেছিল, তাও স্বল্প সময়ের জন্য। রূপন্তী ভ্রু কুঁচকে শুধালো, কে আপনি? আমি ইমা, ইমাদের বোন। রূপন্তী মস্তিষ্কে চাপ প্রয়োগ করল। এবারে সে চিনতে পারল ইমাকে। কিন্তু এখানে কেন? ইমাদের আবার কিছু হয়নি তো? হটকারিতায় উল্টোপাল্টা কিছু করে ফেলেনি তো? রূপন্তীর চিন্তা হলো। চিন্তিত ভঙ্গিতেই সে শুধালো, কি কথা? ইমাদ ভাই ঠিক আছেন তো? ইমা আমতা আমতা করে জবাব দিল, এখানে নয় বাইরে এসো, তারপর বলি। ইমা লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। রূপন্তীও তার হাতের বইগুলো একটা টেবিলের উপর রেখে ব্যস্ত পায়ে বেরিয়ে এলো মেয়েটার পিছু পিছু। বাইরে আসতেই ইমা তার মোবাইলটা এগিয়ে দিল রূপন্তীর পানে। চোখ মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, বিভান ভাই গতকাল আমাদের বাড়িতে গিয়েছিলেন। তার কথাগুলো শুনে তোমার জন্য আমার খারাপ লেগেছিল। হাজার হলেও আমি মেয়ে তো, তাই তার অগোচরে এই ভিডিওটা রেকর্ড করেছি। বিভান কাল ইমাদের সাথে দেখা করতে গিয়েছিল বটে, কিন্তু সেখানে গিয়ে তার নামে কি এমন বলেছে যার জন্য ইমার খারাপ লেগেছে। এমনকি ভিডিও করে রেখেছে। রূপন্তী ভ্রু কুঁচকালো। তাকালো মোবাইলের স্ক্রিনে, যেখানে বেশ স্পষ্টভাবেই বিভান এবং ইমাদকে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিভান বলছে সে সালাম হোসেনকে এখনো নিজের শত্রু মনে করে এবং নিজের বাবা মায়ের হত্যাকারী মনে করে। আর এই দেশে আসার পর রূপন্তীকেও নিজের শত্রু মনে করত। মূলত তার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই প্রথমে বাড়ি থেকে বের করে দিয়ে আবার নিজের বাড়িতে ঠাঁই দিয়েছিল তাকে। ব্যাস এইটুকুই। এই ভিডিওতে এর আগে পরের আর কিছু নেই। এইটুকু দেখেই রূপন্তী যেন পাথরে পরিণত হতো। কারিগরের হাতে গড়া পুতুলের ন্যায় নিষ্পলক চেয়ে রইল মোবাইলের পানে। ইমা হাত বাড়িয়ে টেনে নিল নিজের মোবাইলটা। মেয়েটার মনে আরেকটু সন্দেহের বীজ বপন করতে বলল, আমার তো মনে হয় বিভান ভাই তোমাকে বিয়েটাও প্রতিশোধ নেওয়ার জন্যই করেছেন। নয়তো তোমার বাবার উপরে ঘৃণা থেকে দেশ ছাড়ল। এদেশে আসার পর তোমাকেও শত্রুই মনে করত। বিভিন্নভাবে তোমার জীবনটা দুর্বিষহ করে তুলেছিল, তার সাক্ষী তুমি নিজেই। তারপর হঠাৎ কি হলো, একদম বিয়ে করে নিল। ব্যাপারটা কি আদৌ বিশ্বাসযোগ্য? আমার তো মনে হয় বিভান ভাই তোমাকে বিয়েটাও প্রতিশোধ নেওয়ার জন্যই করেছেন। নয়তো তোমার বাবার উপরে ঘৃণা থেকে দেশ ছাড়ল। এদেশে আসার পর তোমাকেও শত্রুই মনে করত। বিভিন্নভাবে তোমার জীবনটা দুর্বিষহ করে তুলেছিল, তার সাক্ষী তুমি নিজেই। তারপর হঠাৎ কি হলো, একদম বিয়ে করে নিল। ব্যাপারটা কি আদৌ বিশ্বাসযোগ্য? রূপন্তী হঠাৎ ভিডিওটা দেখে থমকে গিয়েছিল। কিন্তু কিঞ্চিত সময়ের ব্যবধানেই নিজেকে সামলে নিল সে। ভিডিওতে যা যা দেখা যাচ্ছে বা বিভান যা যা বলেছে তা আর নতুন কি? এদেশে আসার পর বিভান নিজেই তো তাকে বারবার বলেছে সে রূপন্তীকে শত্রু মনে করে। বারবার তাকে অপমান করেছে,
শত্রুর মেয়ে বলে সম্বোধন করেছে। তাকে শাস্তি দিতে গিয়ে প্রায়ই বলেছে সালাম হোসেনকে সে নিজের বাবা মায়ের হত্যাকারী মনে করে। অবশ্য এ তো বহু পুরনো কথা। এই কথার জের ধরেই না ছেলেটা একদিন দেশে ছেড়েছিল। তাছাড়া ভিডিওতে বেশ স্পষ্টভাবেই শোনা যাচ্ছে যে বিভান বলেছে সে রূপন্তীকে ঘৃণা করত, মেয়েটার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করত, অর্থাৎ অতীতে সে একজন মানুষ অতীতে ভুল করেছে বলে বর্তমানেও সেই একই ভুল করবে এটা ভাবাও তো অন্যায়। একজন মানুষ আজ খারাপ এর জন্য কি কালও খারাপ থাকবে? সে কি কখনো শুধরাবে না? রূপন্তী বিয়ের পর থেকে এই পর্যন্ত বিভানকে বেশ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছে। খারাপ কিছু বা প্রতিশোধ নিতে বিয়ে করেছে এমন কিছুই মনে হয়নি তার। বরং মনে হয়েছে ভালোবেসে আগলে রাখতে চাইছে। কিন্তু এই ঘটনা কিংবা ভিডিও থেকে রূপন্তীর হৃদয়ে একটা বিষয় বেশ ভালোভাবে নাড়া দিয়েছে। এখন মনে হচ্ছে তার এবং বিভানের মধ্যকার সম্পর্ক ঠিক করার পূর্বে সালাম হোসেন এবং বহ্রস্ব ইকার ভ আকার নয়কার র মধ্যকার সম্পর্ক ঠিক করা উচিত। তাদের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ঘটানো উচিত। সালাম হোসেনের মাথার উপরেও আর কতদিন একজন হত্যাকারীর বোঝা থাকবে? হয়তো আর কেউ তাকে হত্যাকারী ভাবছে না, কিন্তু একজন তো ভাবছে। বিনা অপরাধেও সে একজনের কাছে অপরাধী, গুরুতর এক অপরাধী। রূপন্তী চায় না তার বাবা তারই স্বামীর চোখে আর অপরাধী হয়ে থাকুক। তাছাড়া বিভানও তো এই বিষয়টা ধরেই দেশ ছেড়ে, দাদা দাদি ছেড়ে দূরে। ছেলেটা যতদিন না পুরো বিষয়টা বুঝবে, নিজের বাবা মায়ের মৃত্যুটাকে একটা দুর্ঘটনা বলে মেনে নিতে পারবে, ততদিনে সেও তো শান্তি পাবে না। না, এবারে তাকেই কিছু করতে হবে। অন্তত পক্ষে দীর্ঘদিন ধরে সালাম হোসেন এবং বিভানের মধ্যকার ভুল বোঝাবুঝির নিঃশেষ ঘটাতে হবে এবার। রূপন্তী ওষ্ঠ প্রসারিত করল কিঞ্চিত। ভদ্রভাবে ইমাকে বলল, ধন্যবাদ আমাকে নিয়ে এতটা ভাবার জন্য। তবে এসব আমার আগে থেকেই জানা, নতুন কিছু নয়। ইমার মুখটা চুপসে গেল। হাসি হাসি মুখটা ভোঁতা হয়ে গেল মুহূর্তেই। কই সে ভেবেছিল এই ভিডিও দেখিয়ে রূপন্তী এবং বিভানের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি করবে। ওই নাটক সিরিয়ালের ন্যায় বিভানকে ভুল বুঝে রূপন্তী দূরে চলে যাবে। আর তখন সেই সুযোগটা কাজে লাগিয়েই সে যাবে বিভানের কাছাকাছি আর ইমাদ যাবে রূপন্তীর কাছাকাছি। কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো বলল সে সব জানত। সিরিয়াল দেখে দেখে মেয়েটা মাথায় কূটবুদ্ধি ঢুকিয়েছে ঠিক, তবে বাস্তবতা ভুলে গিয়েছিল। আজকাল হয়তো সিরিয়ালের ২-৪টা কূটবুদ্ধির প্রতিফলন বাস্তব জীবনে ঘটেও যায়, তবে সব কূটবুদ্ধির প্রতিফলন ঘটানো সম্ভব নয়। রূপন্তী আমতা আমতা শুরু করল। কিছুটা ইতস্তত করে বলল, দুঃখিত, আপনাকে এই মুহূর্তে আমার যতটা সমাদর করা উচিত ছিল তা আমি পারছি না। কাজ আছে আমার। অন্যের অধীনে চাকরি করি তো। একদিন বাসায় আসবেন, আমার যতটা সম্ভব আপনার আদর যত্ন করে পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। থামল রূপন্তী। পরপর আবার বলল, আসছি আমি। রূপন্তী চলে গেল। ইমা হতাশ হয়ে চেয়ে রইল মেয়েটার চলে যাওয়ার পানে। কতটা আশা নিয়ে সে এখানে এসেছিল, অথচ রূপন্তী তাকে একটা ধন্যবাদ জানিয়ে তার সব আশায় জল ঢেলে দিল। রাতের কৃষ্ণা আধারে ছেয়ে গেছে চারিধার। প্রকৃতি তার রূপ রস হারিয়ে বিলীন হয়ে যেতে শুরু করেছে গাঢ় আধারে। চারিদিকটায় হালকা একটা শীতলতা নেমেছে। রূপন্তী এবং বিভান কেবলই রাতের খাবারের পাট চুকালো। বিভান খাবার শেষ করেই উঠে দাঁড়ালো। পা বাড়ালো নিজ কক্ষের পানে। তখনই তার পিছু ডাকল রূপন্তী। ছেলেটা থমকে দাঁড়ালো। পিছন ঘুরে শুধালো, কিছু বলবে? হ্যাঁ, একটা কথা ছিল। বলে ফেলো। এলোমেলো দৃষ্টি ফেলল রূপন্তী। আমতা আমতা করে বলল, আসলে আমার কথাটা আপনি ঠিক কিভাবে নিবেন বুঝতে পারছি না। এমনি তো সব সময় আপনার নাকের ডগায় রাগ লেগে থাকে, আবার এখন না আমার কথা শুনে রেগে যান। বিভান ভ্রু কুঁচকালো। চোখ ছোট ছোট করে বলল, তুমি আবার কবে থেকে আমার রাগকে ভয় পাওয়া শুরু করলে রূপ? এমন তো আগে কখনো ঘটেনি। একদিন আমি তোমাকে একটা থাপ্পড় মারায় তুমি সাথে সাথে আমার গালে আরেকটা থাপ্পড় মেরে দিয়েছিলে, ভুলে গেছো তা? আগের সময় আর এখনকার সময় আলাদা। আগে আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখন রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রী শব্দ দুটো যেন দলা দিল বিভানের হৃদয়ে। কর্ণে ঢেলে দিল একরাশ শীতলতা। উৎফুল্ল হলো হৃদয়। বিভান ওষ্ঠে হাসি ফুটিয়েই বলল,
বলে ফেলো কি বলতে চাও। রূপন্তী সময় নিল একটু। তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, আমি কিছুদিনের জন্য দেশে ফিরতে চাই। বিভানের ওষ্ঠ থেকে হাসি উবে গেল। তার ফুরফুরে মেজাজটাকে চড়িয়ে দেওয়ার জন্য এইটুকু বাক্যই যথেষ্ট ছিল। রূপন্তী দেশে যাবে? কেন যাবে? এখনো তো তাদের মধ্যে কিছু ঠিকই হলো না, আর মেয়েটার পোড়াও শেষ হয়নি তাহলে। বিভান থমথমে কণ্ঠে প্রশ্ন করল, কেন দেশে কাজ কি? বাবা মায়ের কাছে যাব। আর আপনাকেও নিয়ে যাব। রূপন্তী বাবা মায়ের মায়ের কাছে যাবে? মানে সালাম হোসেনের কাছে? এতদিন বিভান মেয়েটাকে ভালোবাসলেও কিংবা বিয়ে করলেও কখনো এটা ভেবে দেখেনি রূপন্তী তার বাবার কাছে অর্থাৎ সালাম হোসেনের কাছে যেতে চাইবে। বিভানের কাছে সালাম হোসেনের নামটা একটা ঘৃণ্য আতঙ্কের নাম। জীবনে চলার পথে কখনো কখনো আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের মন এবং মস্তিষ্কের উপরে মারাত্মক প্রভাব ফেলে। সময়ের সাথে সাথে আমাদের বয়স বাড়ে, বড় হই, সবটা বুঝতে শিখি, কিন্তু মস্তিষ্ক থেকে ওই প্রভাবটা কাটিয়ে উঠতে পারি না। বিভানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। সে সকলের সম্মুখে এক সুস্থ সবল মানুষ রূপে ঘোরাফেরা করলেও মস্তিষ্ক জুড়ে তার ভয়ানক এক অসুখের বসবাস। আর দিনের পর দিন একা একা থাকতে থাকতে সে অসুখ প্রভাব ছড়িয়েছে আরও। তবে এতদিন রূপন্তীকে পেয়ে অতীত ভুলে একটু ভালো ছিল বেচারা। কিন্তু আজ যখন দেশে ফেরার কথা, সালাম হোসেনের কথা শুনল, তখনই তার চোখের সম্মুখে ভেসে উঠল বাবা মায়ের মৃতদেহ দুটো। ওই দিন তার বাবা মায়ের মৃতদেহ শেষবারের জন্য তাকে দেখাতে রাজি ছিল না কেউই। সকলে বারবার বলেছিল বিভান সহ্য করতে পারবে না। কিন্তু শেষ পর্যন্ত ছেলেটার কান্নাকাটিতে আবেগপ্রবণ হয়ে তাকে দেখানো হয়েছিল মৃতদেহ দুটো। বিভান সেদিন দেখেছিল তার বাবার দেহটা। মাথাটা থেতলে ঘিলু বেরিয়ে গিয়েছিল, চোখ মুখের কোনো অস্তিত্ব ছিল না পুরো মুখশ্রী জুড়ে। তার পাশেই দেখেছিল মায়ের মৃতদেহটা, যার মুখের এক পাশ থেতলে রয়েছে আর এক হাত শরীর থেকে খণ্ডিত হয়ে পাশেই পড়ে রয়েছে। এই দৃশ্য চোখে দেখা বা মস্তিষ্কে ধারণ করা কোনোটারই সক্ষমতা ছিল না ছেলেটার। আর আজও সেই দৃশ্য থেকে বেরিয়ে আসতে পারেনি সে। বিভান ধীরে ধীরে উত্তেজিত হয়ে পড়ল। অতীত মনে করে মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল তার। ধীরে ধীরে চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করতে শুরু করল। তবুও নিজেকে কোনো মতে সামলে সে বলল, কোথাও যাব না আমরা, কোথাও না। কিন্তু এইটুকু বলতেই রূপন্তীকে থামিয়েছিল বিভান। কিছুটা উত্তেজিত স্বরে বলল, কোনো কিন্তু না। আমরা কোথাও যাব না। ওই দেশে তো যাবই না যে দেশে আমি আমার আমার বাবা মাকে হারিয়েছি। থামল ছেলেটা। ফের বলল, আর সালাম হোসেন? উনি একজন খুনি। উনি আমার বাবা মাকে খুন করেছে। তাদের কেড়ে নিয়েছে আমার থেকে। এরপর তোমাকেও কেড়ে নিবে। নিজের বাবার সম্পর্কে এমন মিথ্যা অভিযোগ মেনে নিতে পারল না রূপন্তী। প্রতিবাদের সুরে সে বলল, না, আমার বাবা আপনার মা বাবাকে খুন করেছেন। আর না আমাকে আপনার কাছ থেকে কেড়ে নিবেন। দেশে চলুন তারপর। সম্পূর্ণ কথা শেষ করার আগেই বিভান ঝড়ের বেগে ছুটে এলো রূপন্তীর পানে। খামচে ধরল মেয়েটার দুই বাহু। দাঁতে দাঁত চেপে বলল, সাফাই গাইছিস তোর বাবার হয়ে? তোর সাফাইতে কি হবে? তোর বাবা নির্দোষ হয়ে যাবে। আমার বাবা মা আবার বেঁচে উঠবে। আমি আমার যন্ত্রণা থেকে মুক্তি পাব। ফিরে পাবো আমার কৈশোর। কিচ্ছু ফিরে পাবো না আমি। আমি এই পৃথিবীতে একটু শান্তি পাবো না। কথাগুলো বলতে বলতে বিভান আরও উত্তেজিত হয়ে পড়ল। নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে দিশেহারা হয়ে পড়ল সে। রূপন্তীকে কিছু বলতে না দিয়ে গায়ের জোরে ধাক্কা মেরে ফেলল শক্ত টাইলসের উপর। আকস্মিক ধাক্কার তাল সামলাতে পারল না মেয়েটাও। ফলস্বরূপ তার মাথা গিয়ে লাগলো মেঝেতে। মেয়েটা সাথে সাথে কণ্ঠে আহ সূচক ব্যথাতুর ধ্বনি তুলল। বিভান খেয়াল করল না অত কিছু। ক্রোধে উন্মত্ত হয়ে হনহন করে গেল সে নিজ কক্ষে। ঠাস করে আটকে দিল দরজাটা। রূপন্তী চোখ তুলে তাকালো বিভানের চলে যাওয়ার পানে। চোখ দুটো ছলছল করে উঠল তার। এর আগেও ছেলেটার অনেক অপমান, অনেক খারাপ ব্যবহার সহ্য করেছে সে, কিন্তু এতটা কষ্ট হয়নি কখনো। হয়তো আগে তার জন্য ভালোবাসা ছিল না তাই কষ্টও কম হয়েছে, আর এখন ভালোবাসা আছে তাই কষ্ট বেশি হচ্ছে। তবে নিজের বাবার জন্য বিভানের মনে এতটা ঘৃণা মেনে নিতে পারল না রূপন্তী। যে করেই হোক এই ঘৃণার অবসান ঘটাতে হবে তাকে।
সালাম হোসেনকে বিভানের সম্মুখে নির্দোষ প্রমাণ করতেই হবে তাকে। মেয়েটা কোনো মতে উঠে দাঁড়ালো। অতঃপর আস্তে ধীরে চলে গেল নিজ কক্ষে। রাত বেড়েছে। সেই সাথে বেড়েছে চারদিকের নিস্তব্ধতা। বিভান আর রূপন্তীর ঝামেলা হয়েছে প্রায় ঘণ্টাখানেক কেটে গিয়েছে। ধীরে ধীরে মস্তিষ্ক ঠান্ডা হতে শুরু করেছে বিভানের। সেই সাথে অপরাধ বোধেরাও জেকে ধরতেই শুরু করেছে তাকে। না, আজ সে রূপন্তীর সাথে যা করেছে একদম ঠিক করেনি। হাজার হলেও সালাম হোসেন রূপন্তীর বাবা। মেয়ে হিসেবে সে তো বাবার কাছে যেতে চাইবেই, এটা স্বাভাবিক। বিভান হয়তো সালাম হোসেনকে হত্যাকারী মনে করে, কিন্তু রূপন্তী তো মনে করে না। কিন্তু সেও বা কি করবে, তখনকার পরিস্থিতি তার হাতের বাইরে ছিল। মস্তিষ্ক নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। সে যে তখন কি করতে কি করেছে নিজেই বুঝতে পারেনি। বিভানের হঠাৎ স্মরণে এলো সে তখন রূপন্তীকে ঠেলে ফেলে দিয়েছিল। মেয়েটা ব্যথা পেয়ে কণ্ঠে ব্যথাতুর ধ্বনিও তুলেছিল। রূপন্তী কি তখন বেশি ব্যথা পেয়েছিল? চলবে। গল্প ফ্লেকাচো। কলমে সাদিয়া শওকত বাবলি। ষষ্ঠ পর্ব।